ল্যাগ হচ্ছে। আর ইউ লাইভ? আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি কোয়ার্টার 4 এর প্রথম ক্লাসে। এটাই তোমাদের সাথে আমাদের শেষ কোয়ার্টার হবে মূল পড়াশোনার। এরপরে আমরা শুধু রিভিশনে চলে যাব। যখন সারা বাংলাদেশ মূল বই সার্চ করতেছে তখন তোমরা রিভিশনে চলে যাচ্ছ, মাশাআল্লাহ। সো ইউ ক্যান ইমাজিন ইওর স্পিড, আলহামদুলিল্লাহ। সো আজকে হচ্ছে আমাদের পর্যায় সারণীর উপরে প্রথম ক্লাস। পর্যায় সারণী বলতে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন। সো পর্যায়ভিত্তিক ধর্ম বুঝতে গেলে তো আগে তোমাকে পর্যায় সারণী জানা লাগবে। পর্যায় সারণীকে একটা বিশেষ নামে ডাকা হয়, এটা কি জানো? পর্যায় সারণীকে বলা হয় পর্যায় সারণী, এটাকে বলা হয় হচ্ছে মহাবিশ্বের সুর, মানে ছন্দ, বুঝছো না? সারেগামা পাধানিসা যেমন একটা কালেকশন অফ মিউজিক্যাল সাউন্ডস, তো একইভাবে পর্যায় সারণীটা হচ্ছে পৃথিবী যে তৈরি করছে সৃষ্টিকর্তা, যত কিছু দিয়ে তৈরি করছে, পৃথিবীর বাইরে যা কিছু দেখো, হোয়াট এভার ইউ ক্যান সি অর ইউ ডোন্ট সি, এই সব কিছুর একটা সুন্দর কালেকশন। যে কার সাথে কার ধর্মের মিল আছে, কার থেকে কার ধর্ম একটু পরিবর্তন হয়েছে, কার চেয়ে কার আকার একটু বড় হয়েছে, কার চেয়ে কার আকার একটু মানে সরি ভর একটু বড় হয়েছে, মানে এইভাবে সুন্দর করে সাজানো, কোনো কিছু এলোমেলো না আর কি। সো সেই জিনিসটাকে আমরা বলি পর্যায় সারণী। চলো কথা না বাড়িয়ে আমাদের পর্যায় সারণী আঁকা শুরু করতে হবে আর কি। সো পর্যায় সারণী নিয়ে কিছু 2-4টা বক্কচক্কর কথাবার্তা, এগুলো তোমাদের বইতে আছে, দেখে নিও। নর্মাল জিনিস, জাস্ট জেনে রাখো এই বিজ্ঞানী বোর, ভদ্রলোক নিলস বোর, তার হচ্ছে একটা বড় অবদান ছিল পর্যায় সারণীর বর্তমান যে চেহারা আমরা দেখি সেই চেহারার নাম্বারিং এর পেছনে। পর্যায় সারণীর শেপ তিনি চেঞ্জ করেন নাই, বাট নাম্বারিং এর পেছনে, ঠিক আছে, বিজ্ঞানী বোরের একটা মজার অবদান ছিল আর কি। বলবো আমি আস্তে করে। তো এইটা হচ্ছে পর্যায় সারণীর মেইন চেহারা, একটু মনের মধ্যে ছবি তুলে নাও। খেয়াল করে দেখো, প্রথম গ্রুপটা, এই খাড়া এগুলাকে বলে গ্রুপ, এই যে ভার্টিক্যাল এগুলোকে বলে গ্রুপ, GROUP, গ্রুপ। আর লেফট টু রাইট এটাকে বলে কি? এটাকে বলা হচ্ছে পর্যায়। তো ঘটনা হচ্ছে সবচেয়ে প্রথম যে গ্রুপটা সেটা সবচেয়ে উঁচু, তাই না? তারপরের গ্রুপটা এক ঘর খাটো, দেখো এখানে একটা শূন্যতা আছে, ব্ল্যাঙ্ক, এমটি। সো এখানে কিছু নাই। তাহলে বলতে হবে প্রথম গ্রুপটা সবচেয়ে উঁচু, তারপরটা এক ঘর নিচু, তারপরটা 2 ঘর নিচু, খানিকটা কন্টিনিউ করছে আবার উঠছে, 2 ঘর উঠছে, যত ঘর এখানে নেমেছিল তত ঘর এখানে উঠছে, উঠে আবার কন্টিনিউ করে এক ঘর উঠছে। তার মানে বলা যায় যে তোমার এই যে জায়গাটা ছিল এই হাইড্রোজেনের, এই জায়গাটা আর হিলিয়ামের এই জায়গাটা সেম বরাবর। খেয়াল করে দেখো, দে আর অফ সেম লেভেল, ঠিক আছে? এই আর কি। তো তাহলে এখন আমরা একটা কাজ করি, আমরা একটু হাতে আঁকি জিনিসটা। সবাই একটু আমার সাথে সাথে আঁকার চেষ্টা করো। আমি একটু হাতে আঁকবো, তোমরাও আঁকবা। তাহলে প্রথমে তোমরা একটা বক্স এঁকে ফেলো। খাতা ল্যান্ডস্কেপ করে নিবা নিশ্চয়ই, একটা বক্স। এটাই হচ্ছে আমাদের প্রথম গ্রুপটা। পরে আমি করলাম কি, এই বক্সটাকে একটু কপি করে নিয়ে গেলাম। নিয়ে যে যে কাজটা করতে হবে, এখন আমাদের এটা একটু লক করে নেই, ভালো হবে। তো এটা এক ঘর খাটো হবে, এই যে এক ঘর খাটো, দেখছো? তারপরেরটা কি হবে? কয় ঘর খাটো? 2 ঘর খাটো হওয়ার কথা ছিল। তাহলে পরের গ্রুপটাকে আমি ইচ্ছা করে একটু ফাঁকা করে লিখতেছি, আমার একটু কাজ আছে, তোমাদের এই ফাঁকা রাখার দরকার নাই, আমি একটু ফাঁকা করে লিখতেছি আর কি। আচ্ছা, বেটার আমি এটা ডিলিট করে দেই, ওটাকে কপি করে নিয়ে আসি। ওকে, এই যে নিয়ে আসলাম। এটাকে এবার একটু ছোট করে দিতে হবে, 2 ঘর খাটো। এটা ধরো এক ঘর, আর এক ঘর খাটো, এইরকম মোটামুটি 2 ঘর খাটো করে দিলাম। দিয়ে এবার এটাকে আমি একটু বড় করে দেই, তাহলে আমার কাজ হয়ে যাবে। এই যে বেশ খানিকটা দূর কন্টিনিউ করে বলেছিলাম, মোটামুটি ধরো যে এই পর্যন্ত কন্টিনিউ করলো। করার পরে কি হবে? এখানে আবার উঠবে। কতটুকু উঠবে সেটা হচ্ছে, এইটা যে লেভেল বরাবর ছিল ওই পাশেটা ওই লেভেল বরাবর যাবে। তাহলে আমি জাস্ট এটাকে কপি করে নিয়ে গেলেই হয়ে যাবে। কি হইতেছে এগুলার? এই যে দেখো চলে আসলাম। একটু ফাঁকা করে রাখতেছি, আমার একটু কাজে লাগবে, তাই তোমাদের ফাঁকা রাখার দরকার নাই, তোমরা নর্মালি লেখো আর কি। তো এই যে হলো। এরপরে কি হবে? এইটা আবার হচ্ছে খানিকটা দূর কন্টিনিউ করে বলছিলাম। কন্টিনিউ করার পরে লাস্টে হচ্ছে তোমার আবার কি হবে, ওই একেবারে বাম পাশে যে ঘরটা ছিল, গ্রুপটা ছিল, ওইটার সমান উঁচু হবে। তাহলে এটার সমান উঁচু করতে গেলে এই যে এটাকে আমি কপি করে ধরে নিয়ে চলে আসলাম। এই যে
Done? তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের একেবারে টপ যে লেভেলটা ওই লেভেলটা একেবারে ঠিক পারফেক্টলি এর সাথে ম্যাচ করবে এবং এই লেভেলটা এর সাথে ম্যাচ করবে। দেখতে পাচ্ছ জিনিসটা কত সুন্দর, ঠিক আছে? ওকে, না তেমন কোনো লেট করো নাই, আমরা এখনই নামাজের ব্রেক দিব আর কি। হ্যাঁ, মোহাম্মদ শহীদুল বলতেছে আমার টেবিলের সামনে একটা পটের সামনে ঝুলাই রাখছি। ঠিক আছে আব্বু, কিন্তু তোমার ওইটা খাতায় থাকলে হবে না, মাথায় থাকা লাগবে, এই জন্য নিজের হাতে আঁকাটা জরুরি, ঠিক আছে? একটু এঁকে ফেলো আর কি, নানির ঘরের মতোই। আচ্ছা, কি জানি তোর নানি কেমন ঘর বাঁধছে তোর নানার সাথে, আমার সাথে তো কিছু হইলো না তার, তাকে দিয়ে কিছু হবে না, সে এখন পস্তায় কান্দে, আমি তার ফোন ধরি না, থাকুক। এখন দেখো সেটা হচ্ছে আমরা এখন বাকি ঘরগুলো একটু এঁকে ফেলি। আমাদের এইখানে একটা দাগ দিতে হবে, দেখাই গেছে, সোজা করে দিই, সুন্দর। ওকে, তারপরে কি করতে হবে, এটাকে কপি করে নিয়ে যাই, এইরকম ঘর আমার আরো লাগবে, এইখানে একটা, এবং তোমার এইটাকেই যদি আমি একটু টেনে দেই, এটাকেই যদি আমি একটু টেনে দেই তাহলে আমার এই যে সুন্দর হয়ে গেল। তারপরে এটাকে আবার কপি করে নিচে নামায় নিব, চলে এসো বন্ধু, এই যে দেখো কত সুন্দর লাগতেছে, কত সুন্দর লাগতেছে, মাপা, একদম মাপা। আচ্ছা, তারপরে আসে এবার আমরা যে কাজটা করব সেটা হলো এইখান থেকে একটা দাগ টেনে দেই এদিকে। হুম, ওকে, একটু ছোট হবে, এটা এত বড় করার দরকার নেই, এই পর্যন্ত। ডান। তারপরে কি করব, এটার কপি করে নিয়ে আসি, এটা নিচে বসাই দিব, এই যে দেখো কত সুন্দর। ডান, হয়ে গেল। এটা একটু উঁচায় উঠে গেছে, একটু নিচে নামো শোনা, বাহ কত সৌন্দর্য। তারপরে আবার কি করব আমরা, এইটার একটা কপি নিয়ে আসি, ওইটা বসবে হচ্ছে ওই জায়গাটাতে, ওই যে ওই জায়গায়। হুম, ডান। তারপরে এটার আরো কিছু কপি লাগবে আমাদের, বসে যাও। তারপরে এটার আরো কপি লাগবে, বসে যাও, এই তো হয়ে গেল। তো পর্যায় সারণীর মেইন ফ্রেমটা হচ্ছে এটা, এটা বাইরেও, এটার বাইরেও আরো কিছু ব্যাপার আছে, যেমন তোমরা জানো যে পর্যায় সারণীর নিচে একটা কোলবালিশ থাকে, জানো না? এরকম একটা কোলবালিশ থাকে, যে কোলবালিশের মাঝখানে আমরা জানি যে দুইটা বস্তু আছে, দুইটা পর্যায় আছে আর কি, দুইটা পর্যায়। আচ্ছা, সো এই যে একটা ব্যাপার, আর এটার কপি নিয়ে গেলে ওইখানে আর একটা ব্যাপার। যাও নামাজ পড়ে আস, মূল ফর্ম ফ্রেম আঁকা হয়ে গেছে, এবার এসে আমরা টপাটপ মৌল বসাবো আর কি। হ্যাঁ, ল্যান্থানাইড অ্যাক্টিনাইড সিরিজ। তোমরা ঠিক 10 মিনিটের একটা ব্রেক নাও, তারপরে চলে আসো, আজকের ক্লাস অনেক লম্বা, সো দেখা হবে ইনশাল্লাহ, টাটা।
শুরু করে দিই। সো ওয়েলকাম ব্যাক বাডিজ। আমরা এখন মৌল বসাবো। পর্যায় সারণীর মেইন ফ্রেম হয়ে গেছে, এখন আমরা মৌল বসাবো। সো এইখানে বসাইতে হবে হচ্ছে হাইড্রোজেন। তোমরা জানো হিলিয়াম চলে যাবে ডানে ওই জায়গায়, তাহলে এই বরাবর হিলিয়াম বসালাম ডানে, আর যেহেতু জায়গা নেই এবার আবার নিচে চলে আসলাম। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। দেখছো মৌল বসাবে এইভাবে, তোমার প্রতিটা ঘরের স্পেসিং সমান হওয়ার দরকার নাই, জাস্ট রাইট, কোনো সমস্যা নাই। এবার আমরা ওগুলার দাগ দিয়ে ফেলি। এটা আবার এই রং হইলো কেন? ঠিক আছে, রং চেঞ্জ করে আসি। কার্বনের পরে হচ্ছে নাইট্রোজেন, তারপরে হচ্ছে অক্সিজেন, তারপরে হচ্ছে এই যে অক্সিজেন, তারপরে হচ্ছে ফ্লোরিন। ও না, এটা তো হবে না, মরি যা। তোকে মারি ফেলে কিভাবে? তোকে মারি ফেলতে গেলে এই যে তোকে মারি ফেলছি, দেখছো? নিয়নের পরে হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তারপরে হচ্ছে তোমার পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, বড় হয়ে গেছে, কোবাল্ট, নিকেল, একটু বড় হয়ে গেল, কোনো সমস্যা। ও কোবাল্ট, নিকেল একটু চাপায় দেই। এবার এটাকে তুলে নিয়ে যাই আগের জায়গায়। চলো বন্ধু, আগের জায়গায় চলো। কোথায় ছিলে তুমি? এই তো এখানে ছিলে। হ্যাঁ, নিকেলের পরে হচ্ছে তোমার কপার, জিঙ্ক। ডান। এই যে তোমার মৌল বসে গেছে, 1 থেকে 30 পর্যন্ত মৌল বসাইছি। ভেরি গুড। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমার এই যে 30টা মৌল বসানোর পরে আর কোন মৌলকে খবরদার খবরদার বলছি এদিকে যাবা না, পর্যায়ভিত্তিক ভাবে যাবা না, কোনো লাভ নাই। বিশ্বাস করো, তোমরা যখন মেডিকেল প্রিপারেশন যারা নিবা তাদেরকে মেডিকেলের ভাইয়ারা প্রায় বলবে পুরো পর্যায় সারণী মুখস্থ করো। বিশ্বাস করো, কোনো কাজ নাই, একটা সিঙ্গেল কোশ্চেন দেখাইতে পারবা না যে ক্ষেত্রে তোমার পুরো পর্যায় সারণী মুখস্থ দরকার। যখন দরকার হবে তখন একটা টেকনিক আছে, ওই টেকনিক অ্যাপ্লাই করলে নিজেরা এমনি বের করে ফেলা যায় কোন মৌলের পারমাণবিক সংখ্যা কত, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে লাস্টের শেলে কি অবস্থা আছে। কিন্তু ওই পুরো পর্যায় সারণী মুখস্থ করার কোনো ফায়দা নাই, জাস্ট অযথা। ঠিক আছে? সো 30 পর্যন্ত মৌল যাওয়ার পরে স্টপ। এরপরে যে কাজটা করতে হবে, গ্রুপ ভিত্তিক ভাবে মৌল বসাইতে হবে। এতক্ষণ বসাইছি পর্যায় ভিত্তিক ভাবে, বসো অপেক্ষা করো। হ্যাঁ, এতক্ষণ বসাইছি পর্যায় ভিত্তিক ভাবে, এখন বসাবো হচ্ছে গ্রুপ ভিত্তিক ভাবে। এখন বলো কোন গ্রুপের মৌল তোমাদের সবচেয়ে সহজ লাগে? 1 নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপ, কোনটা সহজ লাগে বলো? 18 নাম্বার গ্রুপ কোনটা সহজ লাগে? 1। আচ্ছা, সবচেয়ে সহজ লাগা উচিত 18। 18কে সবসময় মনে রাখবা, কারণ সমস্ত মৌল ওই 18-র মতো হতে চায়। 18কে সবার আগে মনে রাখা লাগবে। 1 নাম্বার গ্রুপ অত জরুরি না, 18 নাম্বার গ্রুপ যত বেশি জরুরি। তাহলে আমি ওটা বসাচ্ছি, হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপরে কে? ক্রিপ্টন, তারপরে জেনন। জেননের প্রতীক কি? এক্স ই নাকি এক্স এন, কোনটা? এটা কিন্তু অনেকে ভুল করে। জেনন, তারপরে কি? রেডন, আর এন, রেডন, তারপরে হচ্ছে অর্গানেসন, ওজি। এই যে তোমার মৌলগুলো বসে গেল, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন। আচ্ছা, সো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই দাগগুলো ঠিকমতো দিয়ে দিতে হবে। আচ্ছা, আবির একটু ফোনটা ধরে কথা বলতো, যদি বিকাশ নাম্বার চাই বলে এটাই বিকাশ নাম্বার, আর ওর রেফারেন্সে ওর নাম লিখতে বলিস। আচ্ছা, তাহলে এখন ঘটনা হচ্ছে আমরা এবার এই ঘরগুলো কন্টিনিউ করে দেই, মানে এরকম ঘর বানায় দেই। ওকে, আরো ঘর করে দিচ্ছি। ঠিক আছে, হয়ে গেল, শেষ। এবার আবার এটারও কন্টিনিউ করে দেই ওই বরাবর। হ্যালো, হচ্ছে না তো? কালা জাদু পাইছি, পেয়েছি তোমাকে, আর যেতে দেব না। তুমি কোথায় যাবা? কোথাও যাওয়া হবে না, চুপ করে বসো এইখানে। এই যে হয়ে গেল, তোমার জেলখানার 14 শিক হয়ে গেছে। এবার এখানে একটু কাজ করি আমরা, এটাকে একটু টেনে আনি। নাইস, সৌন্দর্য, আরে সৌন্দর্য। সর্বশেষ সৌন্দর্যের জন্য অপেক্ষা করতেছি করতেছি, মিলতেছে না, পাইতেছে না। একটু কাজ করি। হ্যালো, হ্যালো, ওকে তো ধরে না। আচ্ছা হইলো, এই বরাবর কোন একটা জায়গায় হবে আর কি।
ডান। সো এই যে হচ্ছে তোমাদের পর্যায় সারণীর মূল খেলাধুলা। হয়ে গেল। এবার আমরা বলো ওই গ্রুপটা হয়ে গেছে, তারপরে কোনটাতে যাব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু 30টা মুখস্থ কর, তারপরে করাচ্ছি। 17 নাম্বার বেটার। ফ্লুরিন, ক্লোরিন, তারপরে কে ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, তারপরে কে টেনেসাইন। গ্রুপ ভিত্তিক ভাবে মৌল মুখস্থ করতে হবে, কারণ তোমরা জানো বা না জানো যারা, তারা শিখে নাও। একই পর্যায়ের মৌলদের ক্যারেক্টার সেম হয় না, একই গ্রুপের মৌলদের ক্যারেক্টার সেম হয়। সো গ্রুপ ওয়াইজ মৌল মুখস্থ করাটা বেশি জরুরি, যেটা মেডিকেলের লোকজনরা বলে না, বোকারা বলে পুরো পড়াশোনা টানা মুখস্থ করো, কোনো লাভ নাই। তোমাকে শিখতে হবে গ্রুপ ওয়াইজ। আমি প্রচুর প্রশ্ন দেখাচ্ছি একটু পরেই, যে বিভিন্ন ভার্সিটিতে ভর্তি পরীক্ষায় বা তোমার এইচএসসি পরীক্ষায়ও গ্রুপ ওয়াইজ কোশ্চেন আসে, পিরিয়ডিক্যালি কোশ্চেন আসে না। ঠিক আছে, আচ্ছা তাহলে 17 নম্বর গ্রুপ হয়ে গেল। এইবার সহজ হচ্ছে 1 নম্বর গ্রুপ। এখানে চলে আসতেছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে রুবিডিয়াম, তারপর হচ্ছে সিজিয়াম, লাস্ট হচ্ছে তোমার ফ্রান্সিয়াম। আচ্ছা, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম, তারপর হচ্ছে রেডিয়াম। যাদের এই মৌলগুলো মুখস্থ নাই এখনই মুখস্থ করে ফেলো, কিচ্ছু করার নাই, এগুলো করতে হবে। এই পর্যন্ত আমরা ক্লাস 9-10-এ শিখছিলাম, ইন্টারমিডিয়েটে উঠে ভালো করে শিখছিলাম এই গ্রুপগুলো খুব ইম্পর্টেন্ট। সেই গ্রুপগুলো আমি একটু বলি: বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, তারপর হচ্ছে থ্যালিয়াম। থ্যালিয়ামের প্রতীক অনেকেই মনে করে টিএইচ, টিএইচ তে হয় হচ্ছে থোরিয়াম। সো থ্যালিয়ামের প্রতীক কি? টিএল। আচ্ছা, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, তারপর হচ্ছে লেড, পিবি। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, তারপর হচ্ছে বিসমাথ। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। এরপরে নিচের যে মৌলগুলো আমি এগুলো পারি না। আমি পারি না মানে তোমারও পারা লাগবে না, বুঝিয়াছো? এই মৌলগুলো আমাদের সময়কার বইতে ছিল না, এই টেনেসাইন, অর্গানেসনও ছিল না। এগুলো খুব রিসেন্টলি, সম্ভবত 2015-16 সালের দিকে সংশ্লেষিত হয়, কৃত্রিম ভাবে ল্যাবরেটরিতে বিজ্ঞানীরা বানাইতে পারে। সেই মৌলগুলো নিয়ে তেমন কোনো কাজ নাই, কৃত্রিম ভাবে সংশ্লেষিত মৌল প্রকৃতিতে এক্সিস্ট করে না। বাট এই অর্গানেসন, টেনেসাইন নিয়ে প্রশ্ন আসে, এই জন্য আমি এই দুইটা লিখছি আর কি। তুমি এতটুকু শেখো, দিস ইজ মোর দ্যান ইনাফ। হাতে কয়েকবার লিখতে হবে, আর কিছু না আর কি। হ্যাঁ, এগুলো মুখস্থ করতে হবে। এগুলোর জন্য কবিতা পাওয়া যায় বাজারে, বাজারে ঘাটে তুমি গুগল মারলেও পাবা। এই কবিতা আমি প্রথমে একবার শিখছিলাম, কোনো কাজে লাগে না। যেটা করো মুখে কয়েকবার বলো, হাতে কয়েকবার লেখো, হয়ে যাবে। যেমন ধরো তুমি আমাকে যে কোনো একটা মৌলের কথা বলো, নাইট্রোজেন, আমি পুরো গ্রুপ বলে দিতে পারবো, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। মানে সেকেন্ডের ব্যাপার মাত্র, তোমাকে জাস্ট হাতে লিখতে হবে, মুখে বলতে হবে, ডান। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, মানে কোনটা জানতে চাও, কোন গ্রুপ জানতে চাও, সবই পারা যাবে। এবং তোমাকে এইভাবে পারতে হবে। না পারলে বিশ্বাস করো, যত বেশি অধ্যায় শিখবো, মানে অধ্যায়ের যত গভীরে যাবো, তত দেখবো যে বিভিন্ন জায়গায় তুমি আটকায় আছো, তুমি বসে আছো, চুপ করে দাঁড়ায় আছো, অন্য অন্য বন্ধুরা লিখতেছে, তুমি কিন্তু লিখতে পারবে না। সো ডেফিনেটলি এটা মুখস্থ করে ফেলো। আচ্ছা, এবার আসো বন্ধু, আমাদের এখানে আরো কিছু ঘর করতে হবে। এই যে একটা ঘর হয়ে গেল, কপি। এই যে বন্ধু, বসে যাও, বসে গেছে। আরো একটা ঘর করতে হবে, এই তো হয়ে গেল। ঠিক আছে, তারপরে আরো কপি, প্রচুর কপি হবে। কপি করা ভালো না। এই চলে গেলে কেন? তুমি তো এখানে থাকবা, তোমাকে তো নিয়ে যেতে চাই না, তোমার একটা বংশধরকে নিয়ে যেতে চাই। এই তো, তোমার কত বংশধর, নতুন বংশধর। উফ, যন্ত্রণা। হয়ে গেছে প্রায়, আর মাত্র একটি বংশধর প্রয়োজন। এই যে হয়ে গেল, না শেষ। এই যে পর্যায় সারণীটা এঁকেছি, এর মধ্যে আরেকটু কিছু জিনিস দরকার ছোটখাটো, সেটা এখনই দেখাইলে শেষ হয়ে যাবে। এই বরাবর একটা দাগ, আর এইটার একটা কপি, আর একটা কপি লাগবে। এই যে হয়ে গেছে, শেষ, ডান। সো এইখানে আরেকটা গ্রুপ তোমাদের লাগবে, সেই গ্রুপটা হচ্ছে কপারের নিচে সিলভার আর হচ্ছে গোল্ড, কপার, সিলভার, গোল্ড। এইটুকু পর্যায় সারণী শেখ তুই, তোর বাকি দায়িত্ব আমার। এইটুকু পর্যায় সারণী শেখ তুই, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এইবার আমাদের আরো কিছু জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে গ্রুপের নাম। নাম বলতে নাম্বার। দেখো, পর্যায় সারণীর এই যে যে লেভেলটা দেখতে পাচ্ছ, এইটাকে বলে হচ্ছে বেজ লাইন। এই যে পর্যায় সারণীর এই যে যে লাইনটা দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে তোমার বেজ লাইন। এই বেজ লাইনের উপরে যাদের মাথা উঠছে, সেই সব গ্রুপগুলোকে বলে এ টাইপের গ্রুপ। আর যারা এই বেজ লাইন বরাবর আছে, তাদেরকে বলে বি টাইপের গ্রুপ। তাহলে আমরা এটাকে কি বলবো? এটাকে বলবো 1 নাম্বার গ্রুপ। রোমান নাম্বার লিখতে হবে, এরকম 1 এইভাবে লিখতে হবে, 1। ঠিক আছে, 1 বলবো, কিন্তু এটাকে বলা লাগবে এ। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হবে হচ্ছে 2, কিন্তু এ, ক্যাটাগরিটা এ,
এক নাম্বার গ্রুপ, এটা হচ্ছে 2 নাম্বার গ্রুপ, বুঝা গেছে? আচ্ছা, এখন কথা হচ্ছে, আচ্ছা নিবা লাস্টে এসএস নিও। তারপরের কথা হচ্ছে এইটা তাহলে কত নাম্বার গ্রুপ হবে? এইটা তো তাহলে হওয়ার কথা 3, তাই না? আমরা তো সিরিয়াল মেইনটেইন করতেছি 1 2 এর পরে 3, কিন্তু এটা কিন্তু আর এ হইতে পারবে না, এবার কি হয়ে যাবে বলেন তো? বি, বুঝিয়াছো? আচ্ছা তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে 4b, এইটা হবে হচ্ছে তোমার 5b। এই যে দেখো আমি হাফ ওয়ে থ্রু চেক করি যে আমার লেখা ঠিক হচ্ছে কিনা। ভি বরাবর ভি থাকে, দেখছো? 5b বরাবর, সরি 5b বরাবর ভি আছে, ভ্যানাডিয়াম। তারপরে এটা কি হবে? 6b, এইটাকে বলা উচিত 7b, এইটাকে বলা উচিত ছিল 8b। কিন্তু দুঃখের বিষয় বন্ধু, এখানে এই যে 3টা গ্রুপ, আয়রন কোবাল্ট আর নিকেল, এই 3টাকে একসাথে বলা হয় হচ্ছে শুধু 8। তুমি চাইলে এটাকে 8b বলতে পারো, বাট এটাকে 8b বলার দরকার নাই, এটাকে জাস্ট বলে 8, শুধুমাত্র 8 বলে। এক্সেপশনাল একটা গ্রুপ, যেখানে 3টা কলাম মিলে একটা মাত্র গ্রুপ ডিক্লেয়ার করা হয়েছে। এরকম কেন করা হয়েছে, এই কারণটা খুব সুন্দর, পরে আসবো, বাট আপাতত শুধু জেনে রাখো যে একই গ্রুপ কাদেরকে বলে? যাদের মৌলদের মধ্যে মিল আছে, অনেক অনেক বেশি ধর্মের মিল। সো এই যে আয়রন কোবাল্ট নিকেলের যে গ্রুপটা, এই গ্রুপের যত মৌল আছে এরা খুবই মিলওয়ালা মৌল আর কি। যেমন একটা মিল বলি, তোমরা জানো কি দুনিয়ায় যত প্রকার পদার্থ আছে ম্যাগনেটিজমের উপর ভিত্তি করে কত প্রকার? একটু লিখে নাও তো, চৌম্বকত্বের উপর ভিত্তি করে কত প্রকার বলো? এটা আমাদের রাসায়নিক বন্ধন পড়তে পড়তে হঠাৎ কাজে লাগবে। উপর ভিত্তি করে দুনিয়ায় যত পদার্থ আছে কত প্রকার বলো? এক নাম্বারটা হচ্ছে ফেরোম্যাগনেটিক, বাংলায় বলে ফেরোচৌম্বকীয়। একটা হচ্ছে ফেরোচৌম্বকীয়, ফেরোচৌম্বকীয় ফেরোম্যাগনেটিক পদার্থ। 2 নাম্বারটা হচ্ছে প্যারাম্যাগনেটিক পদার্থ, প্যারাচৌম্বকীয় পদার্থ। 3 নাম্বারটা হচ্ছে ডায়াম্যাগনেটিক পদার্থ, অর্থাৎ ডামা হয়ে গেছে, সরি, ডায়াচৌম্বকীয় পদার্থ। এখন এই ফেরোচৌম্বকীয় পদার্থ কারা কারা জানো? যারা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ডের প্রতি, ফিজিক্সে ভালো করে শিখবা, কেমিস্ট্রিতে হালকা করে একটু বলি, যারা ম্যাগনেটিক ফিল্ডের প্রতি সবচেয়ে বেশি পরিমাণে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে, তাদেরকে বলা হচ্ছে ফেরোম্যাগনেটিক পদার্থ। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের সাথে ইন্টারাকশন তার সবচেয়ে বেশি হয়। এবং কাদের সবচেয়ে বেশি হয় জানো? 3টা পদার্থ দুনিয়ার, আয়রন, কোবাল্ট আর হচ্ছে নিকেল। ইভেন আয়রনের কোনো যৌগ যদি হয় ওটাকে ফেরোম্যাগনেটিক বলে না। ফেরোম্যাগনেটিক পদার্থ ফিক্স এই 3টা, আয়রন, কোবাল্ট আর হচ্ছে নিকেল। এর বাইরে যত পদার্থ আছে এরা সবাই হয় প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক। এবং খেয়াল করে দেখো এই 3টা কোন মৌল বলতো? এই যে ফেকনি, ফেকনি বুঝছো তো? আয়রন, কোবাল্ট আর নিকেল, অনেকে ইয়ার্কি করে বলে ফেকনি, মনে রাখার জন্য আর কি। সো এখন এই যে আয়রন, কোবাল্ট আর নিকেল, এরা কোথায় দেখতে পাচ্ছেন? এই যে আয়রন, কোবাল্ট আর নিকেল, এই 3টা পদার্থই ফেরোম্যাগনেটিক। সো তোমরা হালকা একটু বুঝতে পারতেছো যে এই 3টা কলামকে একটা গ্রুপ ডিক্লেয়ার করার অনেক কারণ আছে আর কি, মানে এত বেশি মিল এদের মধ্যে। ঠিক আছে, বুঝতে পারছিস তো নাকি? এগুলোর আরো ব্যাখ্যা আছে, পরে পাবি আর কি। ওকে, এখন দেখ ভাই, এটাকে যদি আমরা 8b বা 8 বলে ডাকি, তাহলে এটাকে কত বলা উচিত? 9b না? এটাকে তো বলা উচিত 9b। এখন 9b না বলে এইটাকে আমরা বিশেষ একটা কারণে বলবো হচ্ছে 1b। তারপরে এটাকে আমরা বলবো হচ্ছে তাহলে কি বলেন তো? 2b। এখন কথা হচ্ছে এটাকে কেন 1b বলছে আমি ব্যাখ্যা দিচ্ছি একটু পরে। কিন্তু এটাকে যদি 1b বলে বলে ধরে নেই, তাহলে পাশেরটা কি বলতো? 2b হবে। এটা তো নিশ্চিত নাকি এটা 2b হবে? বুঝা গেছে? এই সাউন্ডটা একটু বাড়াইতে হবে মনে হয়। আচ্ছা, মানে এটা কেন 1b বলে ব্যাখ্যা দিব আমি একটু পরেই, জাস্ট একটু সময় লাগবে আর কি। আবির বসে আছে এটার জন্য, জিনিসপত্র রেডি। কেচি আনছো? কেচি দিয়ে তোমার নানার ইয়ে হবে, কি বলে, গলা কেটে দিব। রাইসুল হাসো কেন দুষ্টুদের মতো? এই তোর হাসবি না একদম। আবির কেচি আনতে ভুলে গেছে, ও মুখ ভয় পাচ্ছ নানাকে যদি কিছু করি আমি। আচ্ছা তাহলে এটা হচ্ছে 1b, এটা হচ্ছে 2b। এইবার বল দেখি ভাই, এইটা যদি 1b কেন হয়েছে পরে বলতেছি, এটা যদি 1b হয় তাহলে তোর মাইনাস নিশ্চয় এটা 2b হবে। তাহলে বল এটা কি হবে? এটা কত নাম্বার হবে? 1 2 এর পরে এটা কি হয় বলেন তো? 3। এখন 3 কি হবে? এই ধরে ফেলছে, 3a হবে। সাবাস। এটা ক্লাস 10 এ ধরতে কষ্ট হইতেছিল, ওরা বুঝতেছিল না যে কেন 1b হবে, ওই চিন্তাতেই পাগল হয়ে যাচ্ছে। আরে ধরে নে 1b, ঠিক আছে? তাহলে এটা 2b, ওইখানে যায় তাহলে 3a হয়ে যাবে আর কি। আচ্ছা এইটার পরেরটা তাহলে কত হবে? এটা হবে 4a, এটা হবে 5a, এরপরটা হবে 6a, এরপরেরটা হবে হচ্ছে 7a। তাহলে এর পরেরটা কি হবে? এর পরেরটা হচ্ছে 8a হওয়ার কথা। 8a হওয়ার কথা। তুমি চাইলে 8a লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো কি জানো? জিরো গ্রুপ। এই যে শিখর ও আছে, এই যে জিরো গ্রুপও বলে এটাকে, এইটাও বলে জিরোও বলে। এইটা বলে আমেরিকান স্টাইলে, ইউরোপিয়ান স্টাইলটাকে জিরো বলে আর কি। এবং আমাদের দেশে নরমালি ইউরোপিয়ান স্টাইলটাই ফলো করছে পর্যায় সারণীর ক্ষেত্রে, মানে আমাদের আগের বইয়ের কথা বলতেছি আর কি। আচ্ছা এখন এই যে আমাদের সময়কার এবি সিস্টেম গেল, এই সিস্টেমে খেয়াল করে দেখো
এ গ্রুপে থাকো আর বি গ্রুপে থাকো, যেভাবেই হোক সর্বোচ্চ সংখ্যাটা কত বলো তো? সর্বোচ্চ সংখ্যাটা কত? 8। এবং এই 8-এর বাঁধনে কেন বাঁধার চেষ্টা করছে একটু কারণটা চিন্তা করো তো। ভাইবো না যে জান্নাত 8টা তাই, দোজখ কয়টা? 7টা। আর বেহেশত কয়টা? 8টা। আসলে 8-এর বাঁধনে বাঁধার চেষ্টা করছে কারণ হচ্ছে যে কয়েকজন বলতে পারছে অষ্টক নিয়ম। অষ্টক নিয়ম মানে আমরা জানি যে কোনো মৌল তার লাস্টের শেলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 8টা। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই তোমরা পড়ছো না 9-10-এ যে পর্যায় সারণীতে মৌলগুলোকে বসানো হয় পারমাণবিক সংখ্যার ক্রমানুসারে, কিন্তু পর্যায় সারণীর মূল ভিত্তি কিন্তু কি বলেন তো? ইলেকট্রন বিন্যাস। এই যে ইলেকট্রন বিন্যাসকে মাথায় রেখে এবি সিস্টেমে কাজ করা, এই এবি সিস্টেমের হিসাবটা দেখাইছিল হচ্ছে মেন্ডেলিভ। যে জিনিসটাকে মিস্টার বোরিং, আই মিন মিস্টার বোর, সে এসে বললো দুত্তুরি ছাতা, এ শিখতে অনেক কষ্ট, আমরা একটা কাজ করব, আমরা বলবো 1 নাম্বার গ্রুপ 2 3 4 5 6 7 করে এখানে 18 এসে বসে পড়বো। মানে বোরের যে দেখানো সিস্টেম, সেই সিস্টেমে এবি সিস্টেম না, ওইটা ওর সিস্টেম হচ্ছে এই পাশে 1 থেকে শুরু করে টাইনা চলে যাবে ওখানে 18। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওই 1 থেকে 18 বোরের সিস্টেম শিখলে সহজে শেখা যায়, কথা সত্যি। কিন্তু তুমি যদি এবি সিস্টেম একবার একটু কষ্ট করে শিখতে পারো, যেমন আমার মনে হয় এখানে অধিকাংশই বুঝতে পারছে আর কি, মানে সহজ আনসার দিছে, মানে সঠিক আনসার দিছে আমার সাথে। যদি একবার এবি শিখতে পারো তার মানে তুই জানোস না তোরে আমি এখন কত বড় একটা ম্যাজিক দেখাইতে পারবো। তুই পর্যায় সারণীর যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস বলে দিতে পারবি ইনস্ট্যান্টলি, জায়গায় দাঁড়ায়, মানে তোর 2 সেকেন্ড টাইম লাগবে না। 2 নাম্বার কথা হচ্ছে যে কোনো মৌলের যোজনী থেকে শুরু করে এভরিথিং ইজ জাস্ট খোলাসা, বাচ্চা জিনিস, ঠিক আছে? সো আমি দেখাচ্ছি ওটা, দেখানোর পরে তারপরে তোমরা কি করবা, যার কাছে ভালো লাগে বোরের সিস্টেম শিখবা 1 থেকে 18, যার কাছে ভালো লাগে আমাদের পুরান সিস্টেম শিখবা, আমার কোনো আপত্তি নেই। মার্কার লাগবে আবির, মার্কার লাগবে, ডিফারেন্ট কালার হলে ভালো হয়। ওকে, সো এখন কথা হচ্ছে এবার একটু আসো খাতায় একটু লেখো, আমি এই যে পরের পেজে যাচ্ছি, এখানে একটু লিখে নাও যে লিখবা হচ্ছে, লেখো এ এবং বি, লেখো এ উপগ্রুপের, মানে গ্রুপ তো দুইটা, এ টাইপের গ্রুপ বি টাইপের গ্রুপ, এ উপগ্রুপের মৌল সমূহকে একত্রে কি বলে জানো? প্রতিনিধিত্বকারী মৌল বলে। প্রতিনিধিত্বকারী মৌল বলা হয়। এইটা একটু মাথায় রাখো, প্রতিনিধিত্বকারী মৌল। এখন দেখ, ধর ঘটনা হচ্ছে যে এটা একটা ক্লাসরুম, সেই ক্লাসরুমে কিন্তু পোলাপাইন এলোমেলো ভাবে বসে নাই, তাদেরকে গুছায় বসানো হয়েছে, যে সবচেয়ে স্ট্রংগেস্ট ছেলেগুলো এইদিকে, সবচেয়ে স্ট্রংগেস্ট নারীবাদী গুলো ওপাশে, আই মিন মেয়েরা ওই পাশে, আর একেবারে ওপাশে আবার বয়স্ক গার্ডিয়ানরা বসছে, বুঝোস? তো ঘটনা হচ্ছে এখানে কোনো এলোমেলোর কাহিনী নেই, এখানে সব গুছানো। এখন ঘটনা হচ্ছে, তো ধর যে তোর নানার বিয়ে, সে জীবনে আর একটা বিয়ে করতেছে, তার খুব রোমাঞ্চ মনে জেগেছে এত বৃষ্টি হয় দেখে। সো সে আমারে বলছে যে দাদা ভাই তুমি তো আসতে পারবা না, তুমি তোমার কিছু রিপ্রেজেন্টেটিভ পাঠাই দিও, তোমার অনেক পোলাপাইন আছে এগুলোরে পাঠাই দিও। এখন কথা হচ্ছে আমি কাদেরকে পাঠাবো? সেটা হচ্ছে যারা আসলে আমাকে রিপ্রেজেন্ট করতে পারে। যদি এমন কাউকে পাঠাই যে বিয়ে বাড়িতে যে চুরি করে একটা মুরগির রান নিয়ে মুখের মধ্যে ভরে দিল, এরে তো হবে না, এ আমার রিপ্রেজেন্ট করে না। আমার একটা স্টাইল আছে, যারা আমাকে রিপ্রেজেন্ট করতে পারবে তাদেরকে পাঠাবো। সো পর্যায় সারণীর কিছু নিয়ম আছে, কিছু ছন্দ আছে, কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো যারা মেনে চলে, যাদেরকে একসাথে রাখলে তারা মেনে চলে পারফেক্টলি, সেই অংশটাকে বলা হচ্ছে প্রতিনিধিত্বকারী অংশ। এটা নিয়ে ডিটেইল আরো পরে বলবো। সো প্রতিনিধিত্বকারী অংশ কোনটা একটু খেয়াল করো, আমি একটু এখানে মার্ক করে দেখাচ্ছি। সেটা হচ্ছে প্রতিনিধিত্বকারী অংশ হচ্ছে এইটা, এ গ্রুপের এই অংশটা, এই যে এইটা, এবং এইটা। তোমরা কি চক্ষে দেখিতে পাইতেছো কোন অংশটা বন্ধুরা? এই যে এই দুইটা অংশকে একসাথে বলে প্রতিনিধিত্বকারী অংশ। এই দুইটাকে যদি তুমি মাঝখানের অংশটাকে কেটে দুমড়ে মুচড়ে ফেলে দাও, আমি একটু পরে দিচ্ছি, তাহলে দেখবা এই পয়েন্টটা এসে, এই যে এই পয়েন্টটা এসে পারফেক্টলি এর সাথে মিলে যায়। এবং তখন পর্যায় সারণীর শেপটা কেমন হবে বুঝতেছস? সিম্পলি পর্যায় সারণীর শেপটা হয়ে যাবে এরকম, মাঝখানে একটা বাক্স থাকবে, আর তারপরে কি হবে, এইবার এই পাশে একটা ঘর উঁচা,
আর ঠিক এই পাশে আরেকটা ঘর উঁচা। পারফেক্টলি জিনিসটা এরকম হবে দেখতে, মোগল সাম্রাজ্যের দুর্গগুলোর মতো, একটু কল্পনা করে দেখো। আচ্ছা, রাকিবুল হাসান রাতুল বলতেছে কলেজের পরীক্ষায় প্রতিনিধিত্বকারী মৌলের সংজ্ঞা ভুল লিখেছিলাম, এখন শিখে নিলাম। আচ্ছা, এই মৌলগুলো থেকে কোনগুলো যে ধাতু আর কোনগুলো যে অধাতু এইটার জন্য পাগল হয়ে গেছে মিস্টার রিফাত, যেটা গুগল করলেও পাওয়া যায়, বইতেও দাগানো আছে, সমস্ত পর্যায়ে দাগানো আছে। আমি এমন কিছু দেখানোর চেষ্টা করব ক্লাসে যাতে তোমার সময়ের অবমূল্যায়ন করা না হয়, সময়ের মূল্যায়ন করা হয়। যে জিনিস তোমার বইয়ে আছে সেই জিনিস আমার কাছে শুনে কোনো লাভ নাই। আমি তোমার এমন কিছু দেখাবো যা তোমার বইতে নাই, বুঝেছো? ওই যে ফিজিক্স অলিম্পিয়াডে একবার হয়েছে কি, পরীক্ষার পরে স্যাররা যখন আমরা কথা টথা বলি স্টুডেন্টদের সাথে, খাতা দেখা হয় ব্যাকগ্রাউন্ডে, তো আরশাদ মোমেন স্যার, তোমরা চিনো মনে হয় ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্টের স্যার, তো অনেক নলেজেবল পারসন, তো অনেক কিছু জানে। স্যার দাঁড়াইছে স্টুডেন্টদের প্রশ্নের উত্তর দিতে, তো স্টুডেন্টরা এমন এমন প্রশ্ন করতেছে, স্যারের কি আর আমারই লজ্জা লাগছে, দূর বেড়া এগুলা বাচ্চাদের ইন্টারমিডিয়েটের প্রশ্ন, ক্লাসরুমে পাওয়া যায় এইসব উত্তর, এগুলোর জন্য স্যারের লাগে। তো পরে স্যার নিজেই মাইক নিয়ে বললো যে আমাকে এমন প্রশ্ন করবা যেটা তোমরা গুগল করে খুঁজে পাবা না। সো ব্যাপারটা হচ্ছে এরকম, কোনটা ধাতু আর কোনটা অধাতু, হায় রে খোদা, এটা আমার দেখাইতে ক্লাসে আসা লাগবে? তাইলে তো হইছে। আচ্ছা যাই হোক, সো এই ব্যাপারটা এখনই আমরা হচ্ছে তোমাদেরকে করে দেখাচ্ছি। আবির একটু নিয়ে আসো, যে তোমাদের জিনিসটা আসলে কেমন হয়। আসো। তো এই যে তোমাদের আবির ভাইয়া বিশাল বড় একটা পর্যায় সারণী রেডি করে নিয়ে চলে আসছে। আবিরের নানাকে আজকে কাটাকাটি হবে, ছাটাছাটি হবে। আবির একটা লাগবে আমার জাস্ট আপাতত। হ্যাঁ, আমাকে একটু কেচি দাও, ঘেচাং ঘেচাং করে। এই এত ছোট কেচি, এটা দিয়ে তোমার নানা মনে হয় মোষ কাটতো নাকি? আচ্ছা, তোমাদের যার যার বাসায় এরকম পর্যায় সারণী যদি থাকে তাহলে একটু কাইটা ছাইটা বানাবা, নিজেরা বানাবা, খুব মজা লাগবে আর কি। একটু পরে আমি দেখাচ্ছি আমি কোন বরাবর কাটতেছি, ওরা কি কাটাটা দেখতে পাচ্ছে? একটু জুম আউট করো, জুম আউট করো। ওইখানে না, তুমি এইখানে করো, সো দ্যাট আই ক্যান সি। কন্ট্রোল মাইনাস। হ্যাঁ ধরো, স্ট্যাপলার মেশিন লাগবে, মার্কার থেকে দাও। পুরোটা না কাটি, না কেটে দেখানো গেলে আরো ভালো, তাহলে আরো ভালো বুঝতে পারবা তোমরা। দেখতে পাচ্ছ তো? ওকে, সো আবির ওটা দাও, এই যে দেখো। এখানে আসো, আমরা স্টেপল করে দিই, তাহলে আরো ভালো বুঝতে পারবে। আর একটু উঁচা করো, চাপো এদিকে। ওকে, লক। একটু আগে আমি তোমাদেরকে যেরকম দেখাইছিলাম, হ্যাঁ একটু আগে আমি, আচ্ছা এটাও চিন্তা করার দরকার নেই, নিচের পার্টটাও ভাঁজ করে ঢুকাই দেই। এই যে এবার দেখো, পুরো জিনিসটা দেখতে একটা দুর্গের মতো, যে ক্ষেত্রে এই উপরেরটা একটু উঁচু, এই পাশেরটা একটু উঁচু, মাঝখানে পুরো ফ্ল্যাট। এই যে দেখেন, মিলায় দেখেন, এই যে দেখেন, বুঝতে পারতেছো? এই অংশটাকে বলে প্রতিনিধিত্বকারী অংশ। যে ক্ষেত্রে আমরা করছি কি, কি হয়েছে, যে ক্ষেত্রে আমরা করছি কি, তোমার এই যে মাঝখানের যে বি বি ক্লাসটা ছিল, নিচু যেটা ছিল, এটাকে কেটে ফেলে দিছি। তোরা কি বুঝছো আমার কথা? অশিক্ষিতগণ কথা বলো। হ্যাঁ নাইস, বুঝতে পারছি। আচ্ছা, এখন এ সাব গ্রুপ যেটা, মানে এ গ্রুপ যেটা, এদের কিছু ম্যাজিক আছে, সেই ম্যাজিকটা একটু খাতায় লিখে নাও। হ্যাঁ চলে যাইস না, আবার লাগবে কিন্তু। এই আমার মার্কার কেটা জানি চুরি করে নিয়ে গেছে। ও পাইছি, ঠিক আছে, সবাই একটু খাতায় লিখে নাও। সেটা হচ্ছে, লেখো, যত এ গ্রুপের মৌল, এভাবে লেখো, যত এ গ্রুপের মৌল যত এ গ্রুপের মৌল তার সর্বশেষ স্তরে ততটি ততটি ইলেকট্রন থাকবেই থাকবে। যতটি ইলেকট্রন, মানে যত এ গ্রুপের মৌল তার লাস্টের শেলে ততগুলো ইলেকট্রন থাকবেই থাকবে। কেমিক্যাল বন্ড পড়ার সময় প্রায় তোমার এই ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে। ধরো এই এরকম একটা মজার প্রশ্ন, তোরা কি এই জিনিসটা দেখছিস না আমার কাছেই, H3O+, মনে পড়ে?
মনে পড়ে? মোহাম্মদ মুরসালিনের বিরক্ত লাগতেছে, ওরা বের করে দাও ক্লাস থেকে, বিরক্ত লাগছে বাবারে। হাইড্রোনিয়াম আয়ন, রাইট। এখন একটা মজার প্রশ্ন আছে, দেখ তোরা একটু তাড়াতাড়ি বলতো, পানিতে অক্সিজেনের লাস্টের শেলে কয় জোড়া মুক্ত ইলেকট্রন থাকে? হাইড্রোনিয়াম আয়নের লাস্টের শেলে কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে জানো? হ্যাঁ, পানিতে হচ্ছে 2 জোড়া থাকে। এখন হাইড্রোনিয়াম আয়নে কিন্তু 2 জোড়া নাই। হাইড্রোনিয়াম আয়নে আছে কয় জোড়া জানো? 1 জোড়া। কারণ 1 জোড়াকে অলরেডি ব্যবহার করে একটা প্রোটনকে সে একসেপ্ট করছে, আর বাকি আছে আর 1 জোড়া মাত্র। এখন একটা প্রশ্ন আসে পরীক্ষায়, সেটা হচ্ছে H2O থেকে, প্রশ্নটা হচ্ছে এরকম, ডিফারেন্ট কালার ইউজ করি, প্রশ্নটা এরকম বলবে তোমাকে, H2O থেকে H3O+ সম্ভব হলেও H4O2+ সম্ভব না কেন? কেমিক্যাল বন্ডের কোশ্চেন গুলো হচ্ছে এরকম, যে অক্সিজেনের যদি লাস্টের শেলে 2 জোড়া মুক্ত ইলেকট্রন থেকে থাকে, 1 জোড়াকে ব্যবহার করে সে H3O+ গঠন করে, বুঝলাম, তার তো এখনো 1 জোড়া আছে, সে তাহলে H4O+ গঠন করে, H4O2+ গঠন করে না কেন? তার কারণটা হচ্ছে তোমার, মানে কারণটা খুব মজার, এখন বলতেছি না, জাস্ট হালকা করে একটু বলি। এই প্রশ্নের উত্তর পোলাপান দিতে যায় ঘাবড়ে যায়, যে কারণে ও হিসাবই করে পারে না যে অক্সিজেনের লাস্টের শেলে আসলে কয়টা ইলেকট্রন। বাট আমার ক্ষেত্রে কত সহজ, দেখ আমি ইলেকট্রন বিন্যাসের দিকে যাই না, আমি বলি অক্সিজেন, তো অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম 6 এ লাস্টের শেলে 6টা ইলেকট্রন। তুই আমারে কার কথা বলবি? ধর তোকে পরীক্ষায় একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, গ্যালিয়ামের লাস্টের শেলে কয়টা ইলেকট্রন? আমি জানি 3টা, বাড়ি যা। আরে বাড়ি যা ভাই, চোখের সামনে থেকে যা, তুই বাড়ি যা, হিসাব করে দেখ। তুই তুই ক্লাসরুমে পারবি না, আমি পারবো। কারণ আমি কেমনে শিখছি জানোস? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। এই যে গ্যালিয়ামের কথা বললাম, এটা কোন গ্রুপে? বোরনের সাথে না, অ্যালুমিনিয়ামের সাথে না? সো এরা হচ্ছে 3A। কেমনে বুঝছি? ওই অ্যালুমিনিয়াম দিয়ে চিন্তা করছি, অ্যালুমিনিয়ামের যেহেতু লাস্টের সালে 3টা ইলেকট্রন, গ্যালিয়ামেরও সালা 3টা ইলেকট্রন থাকাই লাগবে মাস্ট। সো কাহিনী হচ্ছে, মেডিকেলের যেসব প্রশ্নে দেখা যায় যে বড় বড় কোন একটা মৌল দিয়ে বলছে যে লাস্টের সালে কয়টা ইলেকট্রন বা ইলেকট্রন বিন্যাস কেমন, বোকারা করে কি, ওই কি যে করে আমি জানি না, সব ধরে মুখস্থ করে। তুই যদি একটু চালাক হোস, তুই গ্রুপ ওয়াইজ মৌলের নাম শুধু মুখস্থ করবি ভাই, নাম আর কিচ্ছু না। তুই মৌলের নাম শুনে বলে দিতে পারবি লাস্টে শেলে ইলেকট্রন বিন্যাস কি অবস্থা। আমার কথা কি বুঝিয়াছো? এখন কাহিনী হচ্ছে, দেখো ভাই, তুমি যদি 1 থেকে 18 পর্যন্ত সিস্টেম শেখো, ওই সিস্টেমে এটা হবে না, হবে অনেক ক্যাচাল হবে। মানে ওই যে ওই কি জানি, যদি 13 নাম্বার গ্রুপ হয় তাহলে 10 বাদ দিয়ে 3 বলা লাগবে, তো মানে বিচ্ছিরি অবস্থা আর কি। বাট তুমি যদি এবি সিস্টেমটা একবার কষ্ট করে শিখতে পারো, এবং আমার বিশ্বাস তোমরা শিখে ফেলছো অলরেডি, যারা একটু মনোযোগ দিচ্ছে, ওই যে মোহাম্মদ কি জানি, ওর মন খারাপ, কি বিরক্ত লাগছে, ওই 2-1 জন বাদে, ওর মনে হয় একটু, ওই যে কি জানি, কি হয় মেয়েদের, কি জানি, আরে কি বলে না ওটাকে, মুড সুইং করে, রাইট। হ্যাঁ, আবির এগুলো খুব ভালো জানে আর কি। হ্যাঁ, মেয়েদের কি হয় না হয়। সো ওর মনে একটু মুড সুইং করছে, এই জন্য ওর বিরক্ত লাগছে। ভালো ছেলে এমনি, লক্ষ্মী আছে, যাই হোক। তার ঘটনা হচ্ছে, এবি সিস্টেম তো শিখেই ফেলাইছিস, এখন তুই শেখ যে এবি সিস্টেম শিখলে মানে তোর অ্যাডভান্টেজটা কি। তোর কারো ইলেকট্রন বিন্যাস শেখা লাগবে না আলাদা করে, যদি না এক্সেপশনাল হয়, তারপরেও তো টের পাওয়া যায় যে এইটা হওয়ার কথা, ওইটা হচ্ছে। তোর কারো যোজনী মুখস্থ করা লাগবে না, তোর কারো লাস্টের শেলে ইলেকট্রন বিন্যাস মুখস্থ কিছুই লাগবে না আসলে। মানে লিটারালি তুই খালি শিখছস ওই গ্রুপের মৌল কেডা, ডান হয়ে গেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে, তাহলে এইখানে আমি আর তেমন কিছু বলতেছি না। এবার আমরা একটু চলে যাই আরেকটু অন্য আলোচনায়, দেখা যাক কি আছে। আধুনিক পর্যায় সারণী নিয়ে বহুত কথা বলছি, এই বক্কর চক্কর এগুলো আমি বলতে পারবো না, এগুলো বইতে আছে, দেখে নিস, এই অতি দীর্ঘ পর্যায়ে মুক্ত মুখ। আচ্ছা, এই সর্বমোট মৌল 18টি, কতটি ধাতু অধাতু, এই যে আছে, এগুলো বইতে আছে। এবার আসো, ব্লক ডিভিশন কি জিনিস। ব্লক ডিভিশন হচ্ছে, লেখা আছে এখানে, মৌলের সর্বশেষ ইলেকট্রনটি যে উপশক্তি স্তরে প্রবেশ করে, যে উপশক্তি স্তরে প্রবেশ করে। তোমাদের কি মনে আছে উপশক্তি স্তর কি জিনিস? আমাকে একটু বলো দেখি। এসপিডিএফ, আমি যদি লিখি যে এসপিডিএফ, এরা, এই যে আমরা ইলেকট্রন বিন্যাস করার সময় লিখতাম না, এরা কি অরবিটাল না উপশক্তি স্তর, বুঝে বল। আমার পড়ানো ব্যর্থ। কোয়ার্টার 1-এ পড়াইছিলাম, এটা নিয়ে অনেক আলোচনা করছিলাম, এবং এই বছর এইচএসসি পরীক্ষার আগ দিয়ে এটা নিয়ে মানে তুফান বয়ে গেছিল। শাওন একটা ভিডিও বানাইছিল এটা নিয়ে, যেটা আমি তোদেরকে কোয়ার্টার 1-এ শিখায় রাখছিলাম, ওই টপিকটাই, যে জিনিসগুলা এই এসপিডিএফ কিন্তু অরবিটাল না, এগুলো হচ্ছে উপশক্তি স্তর। এমনকি আবির তোর মনে আছে কোয়ার্টার 1-এ ফয়সাল, আমি, তুই, রাফি মিলে কত মারামারি হয়েছিল, যে দুনিয়ার যত জায়গায় লেখছে সব ভুল। সেই জিনিস এই বছর এইচএসসি পরীক্ষার সময় পোলাপানের টনক নড়ছে। তার কারণটা কি, গত বছর এবং তার আগের বছর একই প্রশ্ন আসছে, বাট 2 জায়গাতে আনসার 2 রকম। এখন মানুষ চিন্তা করা শুরু করছে আসলে সঠিক কোনটা। যে কথা আমি সারা জীবন তোমাকে বলে আসছি, এগুলো হচ্ছে উপশক্তি স্তর। কেমনে, আমি আরো একবার ছোট করে প্রমাণ করে দিচ্ছি। যে কোনো একটা মৌলের একটা ইলেকট্রন বিন্যাস আমি লিখলাম, ধরো ধরো 1s2 2s2 2p6 3s2 3p6
3d লিখবো, ইলেকট্রন দিব না, ধরো 4s2 3d6, মানে আয়রনের হয়ে গেছে। যাই হোক, এখন ঘটনা হচ্ছে দেখ ভাই, এই যে পি, এই যে ডি, এরা কি আসলে, এটা বোঝার চেষ্টা করতেছিস। তো আগে এটা বুঝে নে, পিও যা ডিও তাই এসও তাই, মানে এরা আসলে একই টাইপের জিনিস। তো সেটা হচ্ছে একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে আপনারা একটু আমাকে বলেন। রিফাত আলফাজ সঠিক বলছো। এইটা তো সবাই জানে, ক্লাস 9 এর বাচ্চাও জানে একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে। তাই যদি হয়ে থাকে রে বাবা, তাই যদি হয়ে থাকে, তাহলে পি আর ডি কে তুই কিভাবে বলিস যে এরা হচ্ছে তোর অরবিটাল? এরা আসলে উপশক্তি স্তর, উপশক্তি স্তরের ভিতরে একাধিক অরবিটাল থাকে, তাই না? তো তাহলে এই পিটা আসলে উপশক্তি স্তর, যার মধ্যে অরবিটাল গুলো যেগুলো, সেগুলোর নাম হচ্ছে পি এক্স অরবিটাল, পি ওয়াই অরবিটাল, পি জেড অরবিটাল। দিজ আর হোয়াট ইউ কল অরবিটালস। একাধিক অরবিটালের কম্বিনেশনে তৈরি হয় হচ্ছে একটা উপশক্তি স্তর। হুম। এস, এস উপশক্তি স্তর যেটা, সেটা এতই ছোট যে ওখানে অরবিটালের সংখ্যা একটা। দ্যাটস ওয়াই আমরা এস এর ক্ষেত্রে অরবিটালও বলতে পারি, আবার এস এর ক্ষেত্রে উপশক্তি স্তরও বলতে পারি। ঠিক আছে? যারা এই জিনিসটা জানো না, তারা আমাদের কোয়ার্টার 1 এর ইলেকট্রন বিন্যাসের ক্লাসটা দেখে নাও, সব খোলাসা হয়ে যাবে। এখন এত ডিটেল বলা সম্ভব না। যাই হোক, তো এখন কথা হচ্ছে, আমি মূল আলোচনায় আসি। কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে লাস্ট ইলেকট্রনটা যে উপশক্তি স্তরে প্রবেশ করে, বইতে লেখা অরবিটাল, এটা ভুল কথা। যে উপশক্তি স্তরে প্রবেশ করে ওই মৌলটা ওই ব্লকের মৌল। ঠিক আছে? তার মানে বুঝতে পারতেছো, যেহেতু এসপিডিএফ আমরা এই 4টা উপশক্তি স্তর নিয়ে কাজ করি, তাহলে ব্লকও হবে হচ্ছে আমাদের 4টা। এবং পর্যায় সারণীর এই যে লেফট সাইডের যে ব্লকটা, এটা হচ্ছে এস ব্লক। পর্যায় সারণীর এই ডান পাশের যে ব্লকটা, এটা হচ্ছে আমাদের পি ব্লক। এই যে ডানের যে ব্লকটা, এটা হচ্ছে আমাদের পি ব্লক, এটা হচ্ছে আমাদের পি ব্লক। আর মাঝখানের যে ব্লকটা, এইটা হচ্ছে আমাদের ডি ব্লক। আর নিচের যে ব্লকটা, এটা এটা হচ্ছে আমাদের এফ ব্লক। এই যে নিচের যেটা, এটা হচ্ছে আমাদের এফ ব্লক, এসপিডিএফ। 4টাকে 4 রং দেই, তাহলে আশা করি বুঝা হবে। এই সো আমাদের এই ব্লক ডিভিশনটা একটু দেখতে হবে এখন। সেটা হচ্ছে, দেখো তোমাকে ধরো আমি সোডিয়াম দিলাম, সোডিয়ামকে বললাম কোন ব্লকের মৌল, খুব দ্রুত ইলেকট্রন বিন্যাস করে ফেলো, 1s2 2s2 2p6 3s1। ভাই ইলেকট্রন বিন্যাসে ওস্তাদ হইতে হবে, ওস্তাদ টু দি পাওয়ার ওস্তাদ, মানে কোতাকুতি করা যাবে না। যেহেতু লাস্টের ইলেকট্রনটা কোথায় ঢুকছে বলেন তো, 3s উপশক্তি স্তরে ঢুকছে, তাহলে আমরা বলবো সোডিয়ামকে, সোডিয়াম একটি কি বলেন তো, এটাকে বলা লাগবে এস ব্লক মৌল, এস ব্লক মৌল। এবং খেয়াল করে দেখো সোডিয়ামের পজিশনটা কোথায়, সোডিয়ামের পজিশনটা হচ্ছে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম, এই যে সোডিয়াম দেখো এস ব্লকের মধ্যে পড়ছে। এরপরে তোমাকে যদি বলে ক্লোরিনের কথা, যে ক্লোরিন কি ব্লকের মৌল, আমি জানি পি ব্লকের মৌল, 1s2 2s2 2p6 3s2 3p কত 5। যদি 3p5 হয়, লাস্ট ইলেকট্রন কোথায় ঢুকছে, পি উপশক্তি স্তরে ঢুকছে, তাহলে ক্লোরিনকে বলা লাগবে যে এটা একটা হচ্ছে পি ব্লক মৌল। কেউ আমার কথা বোঝে না, পি ব্লকের মৌল। তুই চাস, তুই চাস, তুই চেক করে দেখতে চাস, চল দেখাই। ক্লোরিনের পজিশন, ফ্লোরিনের পরে ক্লোরিন এই জায়গাটাতে। এটাকে আমরা একটা কাজ করি, সাদা করে দিই, তাহলে বুঝাবে। এই জায়গায় হচ্ছে ক্লোরিনের পজিশন, বুঝিয়েছো? আচ্ছা, তারপরে ধরো বন্ধু তোমাকে বললো যে আয়রনের কি অবস্থা, বলো দেখি। হাতে কি বলো দেখি, কি কি তোমার দাদার মাথা, 1s2 2s2 2p6 3s2 3p6 3d তে লিখবো না, 4s এ চলে যাবো 2 3d6। আচ্ছা, লাস্ট ইলেকট্রন কোনটা বল, লাস্ট ইলেকট্রন কোনটা, 4s2 নাকি 3d6, কোনটা বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। 3d নট 4s। 4s এ আমাদের ইলেকট্রন আগে গেছিল, সো ওইটা কিন্তু লাস্টের ইলেকট্রন না, লাস্ট ইলেকট্রন 3d তে ঢুকছে। তার মানে এখন তোমার, আবির প্রচন্ড ইয়া লাগছে, পিপাসা লাগছে, পানির ব্যবস্থা কর। সো আয়রন কে বলতে হবে তোমার, এটা হচ্ছে ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল। এখন তুমি দেখতে চাও, তুমি স্যাক করি দেখতে চাও, চলো তোমার স্যাক করি দেখাই। আয়রনের পজিশনটা এই জায়গায়, আয়রন কোবাল্ট নিকেল কপার জিঙ্ক, হ্যাঁ, তার মানে আয়রনের পজিশনটা হচ্ছে এই জায়গায়, এই যে। বোঝেছো বন্ধুরা? আচ্ছা ঠিক আছে, এখন আসো, হিলিয়াম কি পি ব্লকের মৌল কিনা, সুন্দর প্রশ্ন করছে শোয়েব গাজী। হিলিয়াম কি পি ব্লকের মৌল কিনা, খাতায় একটা কথা একটু ভালো করে লিখে নাও। সেই কথাটা হচ্ছে, আমি এই জায়গায় লিখি, হিলিয়াম হইল একমাত্র তেড়া মৌল, একমাত্র তেড়া মৌল যাকে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পর্যায় সারণীতে
অবস্থান মিলানো যায় না, ভালো করে জেনে রেখো, যায় না। আর কত বড় করে লিখবো বল, তেড়া তেড়া তেড়া, ওরে মিলানো যায় না, হিসাব নিকাশ মেলে না। ঠিক আছে, তোরা যেমন দেখ একটা ছোট জিনিস দেখাই, নর্মালি তোরা এই কথাটা তো মনে আছে যে লাস্টের সেলে তোমার যত যত এ মৌল, যত এ গ্রুপের মৌল, ওই মৌলটা তো তত নাম্বার লাস্টের সেলে ততগুলো ইলেকট্রন থাকার কথা ছিল, তাই না? তো হিসাব অনুযায়ী হিলিয়ামের লাস্টের সেলে তো দুইটা ইলেকট্রন, সো ওর তো 2 এতে থাকার কথা ছিল, ও কিন্তু থাকে না। মানে হিলিয়ামই একমাত্র মৌল, হিলিয়ামকে আমরা ছোটবেলায় ইয়ার্কি করে বলতাম পাহাড়িয়াম, হিলি মানে পাহাড়, বুঝতে পারতেছো আর কি। এই যে সোহান শাহরিয়ার বলতেছে যে ছাগলের 3 নাম্বার বাচ্চা, রাইট? হিলিয়াম ওই রকমই একটা ব্যাপার আর কি, মানে কোনো কথা শুনে না, তেড়া আর কি। ঠিক আছে, হিলিয়ামকে তাহলে ওই জায়গায় কেন বসাইছে? তার উত্তরটা হচ্ছে শোন, হিলিয়ামের জায়গা আসলে ওইটা না, ওইখানে বসায়া আমাদের দেশে দেখায়, তোরা গুগল করে বহুত পর্যায় সারণী পাবি, তার মধ্যে অনেকগুলোতে দেখবি হাইড্রোজেনকেও এখানে বসায় না, হিলিয়ামকেও এখানে বসায় না। কি করে জানোস? হাইড্রোজেন আর হিলিয়ামের জন্য দুইটা আলাদা বাক্স বানায় এই জায়গায়, এই দেখ এরকম, সিম্পলি এরকম দুইটা আলাদা বাক্স বানায়, এরকম করে, দাঁড়া দেখাই, মজা পাবি। এরকম একটা বাক্স বানায় থুয়ে দেয়, থুয়ে দিয়ে এখানে বলে যে এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে হিলিয়াম। একটু মোটা হয়েছে, যাই হোক ব্যাপার না, একটু ওদের স্বাস্থ্য বেশি ভালো হয়ে গেছে। এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে হিলিয়াম, মানে ওই দুইটা মৌল যে এক্সেপশনাল, ওদেরকে জাস্ট আলাদা করে রাখে। ওরা আসলেই কোনো গ্রুপের মধ্যে 100% কারেক্টলি বসে না। হাইড্রোজেনকে ওখানে বসানোর কারণ হচ্ছে ওর ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি আছে, আর লাস্টে সেলে একটা ইলেকট্রন, ওই যে বাকিদের মতো। হিলিয়ামকে এখানে বসানোর কারণ হচ্ছে এ চরিত্রে নিষ্ক্রিয়, কিন্তু ইলেকট্রন বিন্যাস মেলে না। তোরা কি বাবা আমার কথা বুঝছস? আচ্ছা ঠিক আছে, যাই হোক, মানে হিলিয়ামকে তুমি যদি আলাদা করে এখানেও লেখো, এটাও ভুল না, এটাও ভুল না, কোনো সমস্যা নেই। দ্যাট ইজ এ গুড কোশ্চেন যে হিলিয়াম তাহলে কি অবস্থা। সো যাই হোক, ব্লক ডিভিশন বুঝলাম। সো ব্লক ডিভিশনেও তুমি হিলিয়ামকে ভাবে মিলাইতে পারবা না আর কি। ঠিক আছে, হিলিয়াম কিন্তু ওই হিসাবে এস ব্লক মৌল, থাকা উচিত ছিল এই জায়গায়। হিলিয়ামকে অনেক সময় আবার এই জায়গাও রাখে, অনেক পর্যায়ে দেখবি এই জায়গাও রাখে। মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি, বই কোনো বেদ বাক্য না। বইতে যেরকম আছে, তুই যদি 2-4টা বই ঘাটস, বিদেশি বই, দেখবি বিভিন্ন বইতে বিভিন্ন রকম, এটা নিয়ে পাগলামির কিছু নাই। তোকে মেইন আইডিয়াটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে আর কি। ঠিক আছে, যেমন ধর এই যে ড্যানিয়েল ভাই আমার সামনে আছে, মনে পড়লো আর কি, আমি যখন ফটোগ্রাফি শিখি, আমি শিখছিলাম ভাই ক্যানন ক্যামেরা দিয়ে। সো আমি শিখছিলাম আমার গুরুর কাছে যে ডাইনে ঘুরাইলে হচ্ছে ফোকাস কাছে আসে আসে, আর বামে ঘুরাইলে হচ্ছে ফোকাস দূরে যায়। কিন্তু যখন নাইকন একজনের হাতে ধরলাম, দেখলাম যে উল্টা, ডাইনে ঘুরাইলে ফোকাস দূরে যায়। সো কাহিনী হচ্ছে, তোকে একবার বেসিক যখন শিখাই দেওয়া হবে, তারপরে তোর হাতে যে ক্যামেরাই দেওয়া হোক, তুই কিন্তু ওটা ইনস্ট্যান্ট, মানে এখন আমি আসলেই মানে লাস্ট বেশ কিছুদিন আমার ডান পাশে থাকতো ক্যানন, বাম পাশে থাকতো নাইকন, আমি দুই ক্যামেরা নিয়ে একসাথে ছবি তুলতাম, এবং লিটারালি যখন হাতে যেটা উঠতো আমি কিন্তু ওইটা দিয়ে ফোকাস করতে পারতাম। মানে ন্যানো সেকেন্ড আমার উল্টা পাল্টা করতে হইতো না। বেসিক আইডিয়াটা আগে বোঝো, তাহলে তুমি বুঝবা যে ওরে কখন কোথায় কোথায় বসাইতে হবে। ঠিক আছে, হ্যাঁ ড্যানিয়েল ভাই আমাদের সিনেমাটোগ্রাফার, ওনাদের কাজই তোমরা দেখো, ড্যানিয়েল আর আমিন, আহ ওনারা খুবই সুন্দর কাজ করে, যে আমাদের যত ভিডিও টিডিও আছে আর কি। আচ্ছা, সো এইটা গেল ব্লক ডিভিশন, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর ব্লক ডিভিশনের মধ্যে আরো মাইক্রো ব্লক ব্লক ডিভিশন বলে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এখানকার মৌলগুলো কি 1s এ পড়ে, এখানকার 2s 3s, মানে এদের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় লাস্টের ইলেকট্রনটা 7s এ যায়, এই জন্য এটাকে বলে 7s 6d। যেমন এই পুরোটাকে তো বলছিলাম আমাকে ডি ব্লক, তার মধ্যে প্রথম যে পর্যায়টা এটাকে বলা হচ্ছে 3d ব্লক, কারণ ওদের ইলেকট্রন বিন্যাস করলে লাস্টের শেলের ইলেকট্রনটা, লাস্টের ইলেকট্রনটা সবসময় 3d সাবশেলে প্রবেশ করে। ঠিক আছে, এদের ক্ষেত্রে দেখবি একটা শক্তি স্তর বেড়ে গেছে, 4d তে আসবে, এই এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না, একটু এক্সট্রা জিনিস আর কি। আচ্ছা, তো প্রতিনিধিত্বকারী মৌল কাকে বলে, ওই যে ডিটেইল এখানে লেখা আছে, যেটা আমি বুঝাই দিছি, এখানে দেখো বই থেকে নেওয়া জিনিস আর কি এটা। এই আর কি, যে এরা আহ্বায়ক নীতি মেনে চলে, হ্যান ত্যান কোনো ঝামেলা করে না, উল্টাপাল্টা, এই আর কি। সো প্রতিনিধিত্বকারী মৌল সমূহকে, যেটা তোমাদের আবির ভাই কেটে কুটে দেখাইলো, সেটাকে এখানে আবার দেখানো হয়েছে যে জিনিসটা সুন্দর করে এরকম হয় আর কি, মুঘল সাম্রাজ্যের দুর্গের মতো। আমার এটা দেখে ছোটবেলা থেকে মনে হয় মুঘল সাম্রাজ্যের দুর্গ। তোমাদের একটু দেখাই যে দুর্গ কেমনে হয়, এবং তোমরা একটু আমার মতো এই কাণ্ডটা করবা। আমি খুব কল্পনা বিলাসী মানুষ, মানে আমি কোনো কিছু চিন্তা করলে আমি মনে মনে কল্পনা করে ফেলতে পারি যে জিনিসটা দেখতে এরকম। এই যে দেখো, এটা হচ্ছে তোমাদের নানির জন্য আমি ঘরটা বানাইছিলাম, কিন্তু তার পছন্দ হয় নাই। এই যে বুঝছো, এই দুটো হচ্ছে আবিরের দুটো টুপি, ওর নানার টুপি এরকম ছিল। মানে আমার ছোটবেলা থেকে এটা দেখতে দুর্গের মতো মনে হইতো, এবং বিশ্বাস কর আমি যখন শিখছিলাম, তখন আমাকে কিন্তু কেউ এই দুইটা ব্লককে, এস ব্লক আর পি ব্লককে কম্বাইন করে দেখায় নাই।
কেউ দেখে নাই, আমি নিজের কল্পনায় দেখছি যে ডি ব্লকটাকে ভাঁজ করে যদি ভিতরে ঢুকায় দেই তাহলে এস ব্লক আর পি ব্লক গায়ে লেগে যাবে, এটাকে বলে প্রতিনিধিত্বকারী মৌল। সো প্রতিনিধিত্বকারী মৌলের দুইটা ডেফিনেশন শিখছি। একটা হচ্ছে আমরা এস ব্লক আর পি ব্লককে একসাথে করলে যেটা হয়, আবার আরেকটা ডেফিনেশন দেওয়া যায় যেটা হচ্ছে এ সাব গ্রুপের মৌলগুলোকে একত্রে বলা হয় হচ্ছে তোমার প্রতিনিধিত্বকারী মৌল। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, সোহান বলতেছে শেরপুরে 3 আনির জমিদার বাড়ি এটা। হ্যাঁ, এই অনেক জমিদার বাড়ির স্ট্রাকচার এরকম হয় আর কি। আচ্ছা, এবার আসো গ্রুপ ভিত্তিক মৌল শেখার প্রয়োজনীয়তা। আমি যে এতক্ষণ ধরে চেঁচাইলাম যে গ্রুপ ভিত্তিক মৌল শিখবা, সেটার প্রয়োজনীয়তাটা কি? আচ্ছা, ওইটাতে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস একটু দেখাই। আবির একটা কাজ করো, এখনো যে ইনট্যাক্ট পর্যায় সারণীটা আছে ওইটা বাদ দাও, যেটা কাটছি ওইটা তুমি ডি ব্লকটুকু শুধু একটু আলাদা করো, কেটে শুধুমাত্র ডি ব্লকটা আমার একটু লাগবে। আচ্ছা, তো এর ফাঁকে চলো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কিছু গ্রুপের মৌল নিয়ে কিছু কাজ করি যেগুলো পরীক্ষা আসে। তোমরা একটু সবাই লেখো তো 4A, এইভাবে লেখো 4A। তবে লেখার সময় একটা কাজ করো, বাম পাশে একটু জায়গা রাখো, খাতার বামে লেফট সাইডে যেখানে 4A লিখবা তার বামে অল্প একটু জায়গা রাখো আর কি, বেশি না, অল্প একটু রাখলাম। হ্যাঁ, আচ্ছা, তো 4A গ্রুপের মৌল কারা? ধরো তুমি সারা জীবন 1 থেকে 18 শিখছো, তুমি এখনো 4A আয়ত্ত করতে পারো নাই, তোমার জন্য সহজ সিস্টেম বলে দেই। 4A মানে তুমি মনে করো 14, ওই 10 যোগ করো তাহলে হয়ে যাবে 14। ঠিক আছে, 1 এ 2 এ বাদে যত এ হবে তার সাথে 10 যোগ করবা তাহলে পাই যাবে আর কি। তাহলে 14 নাম্বার গ্রুপ মানে তোমরা কেমনে বুঝবা জানি না। দেখো আমার সিস্টেমে কি 14 নাম্বার গ্রুপ, সরি মানে 4A গ্রুপ, তার মানে যত এ তাদের সবার লাস্টের শেলে ততগুলো ইলেকট্রন থাকার কথা, তার মানে মোটামুটি তাদের যোজনী ওইটা হবে। এখন বলতো 4 যোজনীর পরিচিত মৌল বল। আমার পরিচিত কার্বন, আমি জানি না তোদের পরিচিত কি। এই তো তোরাও তো বলতেছস কার্বন, তাহলে তো হয়ে গেছে খেলা। তোরা বুঝছস এই সিস্টেমে গেলে কত সহজ। যত এ লাস্টের সালে ততগুলো ইলেকট্রন থাকবে মাস, তার মানে তার যোজনী ওটা হবে। ঠিক আছে, কার্বন হয়ে গেছে। তো কার্বনের নিচে তাহলে কি আমি এখন মুখস্থ করছিলাম? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন আর হচ্ছে কি লেড। ওকে, এখন এক্ষেত্রে এই যে তোমার লিখলাম টিন, টিন যাকে বলতেছো তার ল্যাটিন নাম কি জানো? ল্যাটিন বা গ্রিক কোন একটা নাম আর কি, স্ট্যানাম, STANNUM, যেখান থেকে তার প্রতীকটা আসছে SN। ওর ইংরেজি নাম কিন্তু টিন। ভালো করে বোঝো, যে কোনো মৌলকে ডাকার নিয়ম, বলার নিয়ম তার ইংরেজি নামে, কিন্তু তার প্রতীক আসতে পারে গ্রিক, ল্যাটিন, অমুক তমুক মেলা জায়গা থেকে। ঠিক আছে, কিন্তু ডাকতে হবে সবসময় তাকে ইংরেজি নামে। সো টিন হচ্ছে তার ইংরেজি নাম, কিন্তু তার ল্যাটিন বা গ্রিক নাম হচ্ছে স্ট্যানাম। আমার মনে নাই গ্রিক না ল্যাটিন, ওটা জানাটা জরুরি না। আচ্ছা, এবার বলো লেড। লেডের ল্যাটিন বা গ্রিক নাম কি? প্লাম্বাম। আচ্ছা, PLUM BUM। হ্যাঁ, এবং এখন থেকে অভ্যেস করো তোমরা এই নামগুলো ইংরেজিতে লেখার। তোমাদের একটা ঘটনা বলি, ওই কোন বছর 2011 না 12 সালে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এরকম একটা প্রশ্ন আসছে। তো সেখানে এইভাবে লেখছে প্লাম্বামের কি যেন এটা বলছে আর কি, PLUM BUM এর অমুক তমুক কিছু একটা বলছে। তো পরীক্ষা দিয়ে বের হয়ে, আমার ছোট ভাই বছর পরীক্ষা দেয়, আমার কাজিন। তো আমি ওকে পরীক্ষার হল নিয়ে গেছি, আমি তো পরীক্ষার হলের বাইরে। তো ওর যত ফ্রেন্ডরা আছে তারাও তো আমার চিনে। হ্যাঁ, তো এসে বলতেছে, দাদা দাদা পুলুম্বুম কি? পুলুম্বুম কি? পুলুম্বুম আবার কি? দেখি প্রশ্ন দেখা তো। পরে দেখি যে প্লাম্বাম লেখা। এইটা পুলুম্বুম কেন বলতেছে? কারণ ইউতে তো আমরা উ উচ্চারণ করি। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই বানান কোনোদিন চোখে দেখে নাই, দেখছে খেয়াল করে নাই, রপ্ত করে নাই। ওরা তো বাংলায় বানান দেখছে পয়লয় আকার, ময় বয় আকার, ম প্লাম্বাম। বাট ইংরেজিতে লেখা যে এরকম হয় এটা তো বুঝতে পারতেছে না, যার ফলে উত্তরও করতে পারে নাই। পরে মাথায় হাত দিয়ে বসছে, আল্লাহ তো লেডের কথা বলছে। তো ব্যাপারটা এরকম, ইংরেজি বানানো অভ্যস্ত হও, তাহলে অনেক ঝামেলা হবে। এনিওয়ে, আমরা এখন যে কাজটা করব, প্রতিটা মৌলের হাইড্রাইড লিখবো, প্রতিটা মৌলের হাইড্রাইড লিখবো। তাড়াতাড়ি বলো আমাকে একটু। প্রতিটা মৌলের হাইড্রাইড লিখবো। হাইড্রাইড কাকে বলে জানো তো? শুধুমাত্র হাইড্রোজেনের সাথে যে যৌগ গঠিত হবে তাকে বলবে হাইড্রাইড। শুধুমাত্র হাইড্রোজেনের সাথে যৌগ, কার্বনের সাথে শুধু হাইড্রোজেনই থাকতে পারবে, আর কেউ থাকতে পারবে না, এটাকে বলে হাইড্রাইড। যদি কার্বনের সাথে শুধু ক্লোরিন থাকে তাকে বলবো ক্লোরাইড। যদি নাইট্রোজেন থাকে তাহলে কি বলবো? নাইট্রাইড। সালফার থাকলে বলবো সালফাইড। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে কার্বনের হাইড্রাইড কি লিখবো? কার্বনের হাইড্রাইড লিখবো CH4। তোদের নানারা গরু চোর, কার্বনের হাইড্রাইড হলো CH4। এখন দেখো, কার্বনের হাইড্রাইড কিন্তু একটা দুইটা না, লক্ষ কোটি আছে, বিলিয়ন বিলিয়ন আছে। কারণ যত হাইড্রোকার্বন আছে এরা সবাই কিন্তু কার্বনের হাইড্রাইড, বাট উই হ্যাভ টেকেন CH4 অনলি বিকজ সবচেয়ে কমন, এবং ওইটা বাকিদেরকে রিপ্রেজেন্ট করতে পারে, বাকিদের সাথে মেলে। ঠিক আছে, তাহলে CH4 যদি হয়, তাহলে এবার বল সিলিকনেরটা কি হবে? SiH4। জার্মেনিয়ামেরটা হবে GeH4। ট্রাস্ট মি পিপল, এগুলো তোমরা মুখে বলো। যদি মুখে না বলো, বাসায় বসে থাকো চুপ করে,
তাহলে বিশ্বাস করো তোমার কোনো যোগ্যতা অর্জিত হচ্ছে না। এই যৌগগুলো অনেকে লিখতেই পারে না, কারণ মুখে কোনোদিন বলে নাই। তুমি যেমন মুখে বলো H2SO4, তার ফলে তোমার লিখতে গেলে ভুল হয় না। তুমি কিন্তু একইভাবে HNO3 কোনোদিন বলো নাই বা কম বলছো, যার ফলে এই সংকেতগুলো লিখতে আমাদের ভুল হয়। তারপরে টিনেরটা কি হবে? SNH4, আর তারপরে হবে হচ্ছে PbH4। এখন তোরা অনেকেই ভাবতেছিস আল্লাহ এই কার্বনের হাইড্রাইড এটা হবে বুঝলাম, কিন্তু এইগুলা এই বেটা কেমনে লিখলো? এই বেটা লিখতে পারছে তার কারণ সে জানে একই গ্রুপের মৌলদের ধর্ম চরিত্র একই রকম হয়, তাদের যোজনীগুলো একই রকম হয়, একটু এদিক ওদিক যায় বাট মোস্টলি একই রকমই থাকে। তাহলে ঘটনা হচ্ছে 4 এর যেহেতু মৌল, তাদের লাস্টের সালে 4টা ইলেকট্রন থাকবে, যোজনীয় 4 হবে। তুই আগডুম বাগডুম মুখস্থ কর, আমি লজিকটা জানি। তাহলে ঘটনা হচ্ছে এদের সবারই হাইড্রাইডের সংকেত এরকম হবে। এখন আসো বন্ধু, এই যৌগগুলোর নাম জানতে চায়। তোমাকে বলবে CH4 এর নাম কি তা জানতে যাবে না, কিন্তু প্রায় ভর্তি পরীক্ষায় এবং HSC পরীক্ষায় এই যৌগটার নাম প্রায় দেখা গেছে। জিজ্ঞাসা করছে যে এই ছাতার নাম কি, SNH4 এর নাম কি। ওরে বাবারে কি মোড়া, এই যৌগটার নাম কি এটা জানতে চাইছে SNH4। তারপরে তোমার একইভাবে দেখা গেছে কি রে ভাই, একইভাবে দেখা গেছে তোমার PbH4 এর নাম প্রায় দেখা গেছে। ঠিক আছে, সো দ্য ফ্যাক্ট ইজ তোমার এখনই শিখে ফেলতে হবে আর কি যে এইগুলোর নাম কি, কেমনে আসে। যাই হোক, আসো আমরা তাহলে একটু দেখি, এক এক করে নাম লিখি। এগুলো কি বলছিলাম কখনো আগে ক্লাসে? না বলি নাই, ওকে ফাইন। দেখো, সেটা হচ্ছে CH4 এর নাম কি তোমরা জানো? এটার নাম হচ্ছে মিথেন। এখন এটার নাম আমরা যে বাংলায় যেভাবে মিথেন লিখি আমি ওভাবে লিখবো না, কারণ ওই উচ্চারণটা সঠিক হয় না। একটু ইংরেজিতে লেখো METHANE। আর টেনশন করো না, অর্গানিক কেমিস্ট্রিতে আমি পুরোটাই সাউন্ড যতটুকু নিবো ওইটুকুতেও সবসময় আমরা ইংরেজিতে নাম লিখবো, কারণ বাংলা নাম লিখলে অনেক ভুল হয়, ওটা ঠিক না। METHANE, মিথেইন। এবং তোমাদের একটা নিয়ম শিখাই, ইংরেজি উচ্চারণের নিয়ম। যখন তুমি এ পাবা, তারপরে একটা কনসোনেন্ট পাবা, এবং তারপর একটা ই পাবা, এটার উচ্চারণটা হচ্ছে এই এই। এটারে যদি আমরা এ বলি, যেমন ধরো গেট, ফেট, লেট, ডেট, নট ডেট, ডেট। ঠিক আছে, ফেট। এখন এটা উচ্চারণ না করার কারণে না কেমিক্যাল কিছু ঝামেলা হবে আর কি, সঠিক নিয়ম মানে পালন করতে হবে আর কি। তাহলে এটার নাম কিন্তু মিথেন না, এটার অ্যাকচুয়ালি নামের উচ্চারণটা হচ্ছে মিথেইন। ইভেন তুমি ইংরেজিতে যে কোনো লেকচার দেখো, সবসময় ওরা বলে মিথেইন, বাঙালিরা কয় মিথেন। কি হয়েছে, আর কিছু কবেন? মিথেন না রে বাবা, মিথেন। এনিওয়ে, তাহলে বল SiH4 এর নাম হওয়ার কথা কি? বলে দিচ্ছি, মিথেনের মতো নাম হবে এটার। তাহলে এটা কি হবে? সিথেন। শীত হয়ে শুয়ে থাকেন, সিথেন। একটু ট্রাই, মানে একটু বুদ্ধি দেয় আর কি। দেখো, এই মৌলটার নাম একটু মুখে উচ্চারণ করো, যে এটা কার হাইড্রেট? সিলিকনের হাইড্রেট। তো সিলিকনের নাম মুখে বলো। মুখে বললে দেখবা তোমার মুখটা ওইরকম হয়ে গেছে, তখন তুমি বলতে পারবা এটার নাম যদি মিথেইন হয়, এটার নাম হচ্ছে সিলেইন। লিখে দিচ্ছি, SILANE, উচ্চারণটা হবে সিলেইন। বাংলাদেশের বইতে লেখে সিলেন, তবে যাই হোক, সিলেন লেখো, আমার কোনো আপত্তি নাই, বুঝে নিলে হয়। কিন্তু একটা কাজ করো না, ছ দিয়ে লেখো না, তাহলে বলবা যে ছিলেন, কলাটা ছিলেন। তারপরে বলবে এবার গিলেন, তারপরে বলবে এবার সরেন, তারপরে বলবে আর কি কিছু পাবেন। তোমরাই তামাশা করবা, এইটা করিও না, বুঝিছো? সিলেইন উচ্চারণটা দন্ত স দিয়ে, ছ দিয়ে না। ছিলেন, গিলেন, সরেন, আর কি কিছু পাবেন। গরু ছাগল। দেখো, ঘটনা হইতেছে, তাহলে GH4 এর নাম কি তোরা বল, তাড়াতাড়ি বল। গিলেইন হবে না, এই মৌলটার নাম মুখে বলতে বলছি, এই মৌলটার নাম মুখে বলো, তাহলে এটা মুখে চলে আসবে। জার্মেনিয়াম। এই তো কয়েকজন হচ্ছে, তাহলে এটা হবে জার্মেনিয়াম থেকে জার্মেন, GERMANE, জার্মেন। তো বাংলাদেশের বইতে যেটা লেখে জার্মেন। যাই হোক, রস্যই একটা থাকার কথা, দেয় নাই, সমস্যা নাই, বুঝলে হয় আর কি। জার্মান, ANE, আই আসতেছে কই থেকে? আচ্ছা, এটা হবে টিন, তাহলে কি হবে? টিনেন নাকি? আচ্ছা, দুই তিনজন ধরতে পারছে। স্ট্যানেন, ওই মৌলটার নাম মুখে বলবা, তাহলে এটা মুখে চলে আসবে। স্ট্যানেন, STANNANE, স্ট্যানেন। স্ট্যানাম বানানে ডাবল এন ছিল, এখানেও ডাবল এন, সেটার উচ্চারণটা হচ্ছে স্ট্যানেন, এরকম স্ট্যানেন। আচ্ছা, লেড ছিল, তাহলে এটা কি হবে? লাদেন। লেড থেকে লাদেন।
ওসামা বিন লাদেন। প্লাম্বেন, আরে কয়জন পারতেছে দেখ, সাবাস, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট ব্রো। এখন শোন, পিরিয়ডিসিটি কেন পড়তে হয়, এই পিরিয়ডিক্যালি কেন পড়তে হয় জিনিসগুলোকে, কারণ হচ্ছে তুই কোনো একটা, হ্যাঁ, টেস্ট পেপারে বা কোনো একটা কোশ্চেন ব্যাংকে অ্যাডমিশন টেস্টের তুই পাইছস যে PBH4 এর নাম কি, কোন এক ভার্সিটিতে কোশ্চেন আসছে, তুই আনসারে দাগানো দেখতেছস প্লাম্বেন। নাও টেল মি, ইজ দেয়ার এনি ওয়ে ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড যে কেন এটা নাম প্লাম্বেন? নো, তুমি জাস্ট ওখানে আনসার পাইছো, এবার তুমি গদে মুখস্থ করতেছো। এইগুলো করার কারণেই তোমার যেটা হয়, কেমিস্ট্রির প্রতি একটা বিতৃষ্ণা আসে, তুমি যাই তাড়াতাড়ি কোটা ফ্যাক্টরির ভিডিও শেয়ার দাও, বলো যে ইয়ে সালা কেমিস্ট্রি এক ও মুখে। বাট ইউ আর জাস্ট আনলাকি, তোমার টিচার তোমারে দেখায় নাই দেয়ার ইজ এ কানেকশন। এগুলো পিওর মুখস্থ না, একই গ্রুপের মৌল, তাদের হাইড্রাইড একই রকম, সো তাদের নামও তো একই রকম হবে, মিথেইন থেকে সিলেইন, জার্মেন, স্ট্যানেন, প্লাম্বেন। তুমি এটা দেখো নাই বলে তুমি শালা গরিব, তুমি একটা গরিব, যে গরিব অ্যাকচুয়ালি গরিব হয়েছে তার টিচারের জন্য, তার টিচারটা বেসিক্যালি গরিব মানসিকভাবে, সেটা জানে না, তারা দেখায় নাই বলে এখন সে কইতেছে কেমিস্ট্রি মুখস্থ। আরে বলদ, এটা মুখস্থর কি আছে? আমি জাস্ট লাকি যে আমার টিচার আমাকে দেখাইছিল, আমি এখন তোদেরকে দেখাচ্ছি, আর কিছুই না আর কি। রাইসুল, আই যদি তোরে খুন করি ফেলি, তোর কি মাইন্ড করবি? তুই আমার মোবাইলটা চার্জে দিছস। এই আবির, এটা কোনো কথা, চার্জার নাই প্লিজ, আমার ফোন খুব কাজের, আমার এরপরে মিটিং আছে, চার্জে দে, চার্জে দে তাড়াতাড়ি। আসো, তারপরে এটা গেল 4-এ। এইবার দেখো, আমার তো আরেকটা পেজ লাগবে, আমি তো এটা দেখে শান্তি হয় নাই, আমি আরো একটা পেজ নেই, এখানে একটা কালা জাদু মারি দিই। তোমরা এবার লেখো 5-এ। 5-এ তো এরকম একটা ম্যাজিক আছে, বাম পাশে একটু জায়গা রেখো খাতার। এবার দেখ 5-এ মানে কি, লাস্ট স্টেশনে 5টা ইলেকট্রন না? সো 5টা ইলেকট্রন মানে কি ভাই, ওদের যোজনী হয় 5 হবে, নাইলে কি হবে বল? 5 হবে, নাইলে কি হবে? 3 হবে। কারণটা হচ্ছে লাস্ট স্টেশনে সবাই 8টা বানাইতে চায়, ওর যদি অলরেডি 5টা থেকে থাকে, ও তো আরো 3টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, সো ওদের যোজনী 3-5 হবে। এখন বল তো 3-5 কার যোজনী, এটা ভেবে বল, একজনের নাম বল। 3-5 ওয়ালা, এই দেখ সবাই পারতেছে, নাইট্রোজেন। হয়ে গেছে তো, এই সিস্টেমই এটা, তুই এবি সিস্টেম শিখবি মানে তুই পর্যায় সারণীর রাজা না, তুই দুনিয়া মানে 118টা মৌলের রাজা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন করব কি, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এখন এই মৌলগুলোর মধ্যে এই এসবি, অ্যান্টিমনি যাকে ডাকি, তার ল্যাটিন বা গ্রিক নামটা হচ্ছে স্টিবিয়াম, STIBIUM, বাকি সব ইংরেজি নাম থেকে আসছে। এখন এই সবগুলা মৌলের, চলো আমরা একটু হাইড্রাইড লিখি, সবগুলা মৌলের একটু হাইড্রাইড লিখে ফেলি। নাইট্রোজেনেরটা হবে হচ্ছে NH3, তাহলে ফসফরাসেরটা হবে হচ্ছে PH3, ASH3। জৈব যৌগ পড়ার সময় ASH3 নিয়ে বারবার কথা আসবে, তখনও দেখা যাবে কিছু ছাগল বলবে যে এই যৌগ তো জীবনেও কোনোদিন দেখি নাই, কি যে বিপদ রে ভাই। আচ্ছা এবার চল এদের নাম বল। বাহ, কবিতা হয়ে গেছে তো, এবার চল এদের নাম বল। আচ্ছা বন্ধুরা বলো, NH3 এর নাম তোমরা সবাই জানো, অ্যামোনিয়া, বানানটা কিন্তু AMMONIA, উচ্চারণটা অ্যামোনিয়া, মানে একটা একটা ব্যাপার আছে, আম্মু, ওরকম একটা ব্যাপার আছে আর কি, অ্যামোনিয়া। যাই হোক, তাহলে এটা তো হওয়া উচিত ছিল ফসফোনিয়া, তাই না? এটার নাম আসলে ফসফোনিয়া না, এটার নাম হচ্ছে ফসফিন, PHOSPHINE, ফসফিন। এখন খেয়াল কর, এইটার নামের উচ্চারণটা অনেকে বলে ফসফিন, অনেকে বলে ফসফাইন, এবং দুইটাই গ্রহণযোগ্য, দুইটাই গ্রহণযোগ্য, কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশের বইগুলোতে যে কাজটা করে, তারা সবসময় ফসফিন লেখে, তো তুমিও ফসফিনই লিখবা, তুমি ফসফাইন লিখলে স্যাররা চিনবে না, সমস্যাটা এই জায়গায়। অনেক স্যার চিনবে, অনেক স্যার চিনবে না আর কি। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এইটার নাম অ্যামিন না কেন, খুবই সুন্দর প্রশ্ন, মারাত্মক সুন্দর প্রশ্ন। এইটার নাম যে অ্যামোনিয়া, তুমি সেম প্রশ্নটা করতে পারতে এই জায়গায়, যে এইটার নাম কেন মিথেন। এই নামটা আসছে বহু আগে থেকে, ঐতিহাসিক ভাবে, মানে ওই যে বলে বাণিজ্যিক নাম বা মুখে মুখে উঠে আসা নাম, হ্যাঁ, উদ্ভূত পদ্ধতিতে নাম আর কি। তো এইটার নাম থেকে বাকিদের নামকরণ করা হয়েছে। একইভাবে এখানে অ্যামোনিয়া নামটা বহু আগেকার পুরাতন নাম, ওটা সায়েন্টিফিক্যালি বানানো নাম না, জাস্ট দেওয়া হয়েছিল, পরে ওইখান থেকে একটু মডিফাই করে এই নামগুলো আসছে। তো আপাতত অ্যামোনিয়ার নাম কেন অ্যামোনিয়া একটু পরে বলতেছি, আসো একটু পরে বলবো। তো আপাতত এটার সমস্যা সমাধান করো, এটাকে বলে ফসফিন বা ফসফাইন, বাট বাংলাদেশে লিখতে গেলে বাংলা লিখতে হবে ফসফিন। এবার দেখ, তাহলে বলতো ASH3 এর নাম কি হওয়া উচিত বলেন? এই তো অনেকেরই হচ্ছে আরসাইন, ARSINE, তাহলে উচ্চারণটা আমাদের কি হবে এখানে? আচ্ছা বাংলায় লিখতে হবে তো, তাই না?
আরসাইন অথবা আরসিন। এখন দেখ ভাই, দুইটা নামই তো উচ্চারণ হওয়া উচিত ছিল, দুইটা উচ্চারণ তো সঠিক হওয়া উচিত ছিল, আরসাইন অথবা আরসিন। কিন্তু বাংলাদেশের বইতে লেখে আরসাইন, আরসিন লেখে না। এবং আমার কাছে এটাই সবচেয়ে ফানি লাগে যে বেটা এটারে কয় ফসফিন, তার তো এটারে আরসিন কওয়া উচিত ছিল, কিন্তু সেটা আরসিন বলে না, সে বলে হচ্ছে আরসাইন। মানে আমাদের দেশের বইতে এই কাজটা করে। যাই হোক, তুমি ইংরেজি বানানটা শেখো, সবচেয়ে প্রপার, সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। এসবিএইচ3 তাহলে কি হবে? অ্যান্টিমোনাইন। সবাই ধরতে পারতেছে, সবাই ধরতে পারতেছে। স্টিবাইন, সাবাস। STIBINE, স্টিবাইন। উচ্চারণটা এরকম, মানে বানানটা এরকম, স্টিবাইন। অথবা এটাকে কি বলা উচিত ছিল বলতো? এটাকে বলা যেত স্টিবিন, স্টিবাইন বা স্টিবিন। কিন্তু আমাদের দেশে যে কাজটা করে এটাকে বলে শুধু স্টিবাইন। বুঝেছো? আচ্ছা, তারপরে আসো BiH3। এটা যদি ফসফিন হয়, আরসাইন হয়, স্টিবাইন হয়, তাহলে এটা হবে বিআইন। ঠিক আছে না? আরসাইন, ফসফাইন, স্টিবাইন, বিআইন। তো নানির বিআইন, বিআইন হবে, রাইট? আচ্ছা দেখ, এটার নাম, আমি যদি ইউপ্যাকের প্রেসিডেন্ট হই, আমার একটা কাজের তালিকা লেখা আছে, সবকিছুর একটা লিস্ট বানাবা। তোমরা তো সব অচেতন। আমি বড় একজন প্রকৌশলী হয়ে দেশের ছাতু করব, আমি কিছুই করতে পারবো না। আমি একজন ডাক্তার হয়ে মানুষের সেবা করব, তুমি ঘোড়ার ডিমটা করবা। আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে বউ নিয়ে চাইনিজ খাইতে যাব, তুমি তাও পারবা না। তোমার যেটা জীবনের স্বপ্ন, এটা তোমাকে লিখে রাখতে হবে। তোমরা কেউ লেখো, আমার আইসে মোবাইলে দেখো, যেটা চার্জে দেওয়ার জন্য 2 টাকা আমি ফিরাইতেছি, ওই মোবাইলের মধ্যে আমার সব লেখা আছে। যদি আমি এইটা করি তাইলে আমি ওইটা করব, যদি আমি এইটা করে ওটা করি তাহলে আমি ওইটা করব। মানে ইউ নিড টু হ্যাভ আ টু ডু লিস্ট, যে তুমি জীবনে কি কি করতে চাও। আমার মোবাইলে একটা লিস্ট আছে, যেদিন আমি ইউপ্যাকের প্রেসিডেন্ট সেদিন আমি কি কি করব, ইনশাল্লাহ, আল্লাহ যদি কপালে রাখে। আমি না করতে পারলেও এগুলো আমি ক্লাসে বলি আস্তে আস্তে আর কি, যে এইটা করা উচিত, এটা করা উচিত না। তাইলে আমার কোনো পোলাপেন যে হয়তো বা করবে আর কি, আমারই হইতে হবে তা না, আমার আইডিয়া নিয়ে আবিরও করতে পারে। নিয়মটা হচ্ছে এটা। তো আমি যেদিন ইউপ্যাকের প্রেসিডেন্ট হব, সেদিন এই ঘোড়ার ডিমটার নাম চেঞ্জ করে রাখবো, সংকেত চেঞ্জ করবো না, নামটা চেঞ্জ করবো। এটার অ্যাকচুয়াল নামটা শোনো, এটার অ্যাকচুয়াল নামটা হচ্ছে বিসমাত। তো BISMUTH, এটা হচ্ছে বিসমাথের বানান। এর পিছনে একটা আইন লাগাই দেয়, আইন, INE। তোরা কি খেয়াল করছস এই নামগুলো সবার একই রকম? লাস্টে দেখ আইন, 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 আইন। তারপর আগের স্লাইডে যদি যাই, ওইখানেও দেখ একই রকম ছিল, ANE, 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 ANE। দেখছো? তো এইটাকে বলা হয় বিসমাথিন বা বিসমাথাইন। সো আমাদের দেশে যেটা করে, এটা নিয়ে কোনো মানে যোগের নামটা লেখা নাই, বিসমাথিন লেখে আর কি। সো মোট কথা, বাংলায় মানে ইংরেজিতে বানানটা এরকম, কিন্তু আমি যেদিন ইউপ্যাকের প্রেসিডেন্ট হব, সেটা তোরা যারা অধিকাংশ বলছো ওইটাই হবে। এবং সেটা আমার সাথে মেলে, বিসমাইন, BISMINE। মানে আমি এটা নাম চেঞ্জ করে রাখবো, বিসমাইন বলে রাখতে হবে এটাকে, তাহলে নামটা আর অনেক কি বলে, মানে ছন্দযুক্ত হয়, অনেক সুন্দর লাগে। বিসমাথাইন মানে দ্যাট সাউন্ডস সো অড এন্ড আগলি। বুঝেছো অশিক্ষিতরা? আচ্ছা, এইবার আসো অ্যামোনিয়ার কথা। মাথা থেকে যাইতেছে না যে অ্যামোনিয়াটা কি দোষ করলো। আব্বু, ওইটার নাম অনেক আগে থেকে হয়ে গেছে ওই রকম। এখন দেখ, ওইটাকে তোরা যখন অর্গানিক পড়বি, তখন যদি ওই প্রসঙ্গ আসে, তোরা যদি প্রশ্ন করে আমার কাছে বাইর করতে পারোস, দেখবি যে এইটাকে অনেক সময় অ্যাজাইন বলে, AZINE। এবার বুঝছস? অ্যাজাইন বলে। ওই নামটা প্রচলিত না, কিন্তু এই নামেও ডাকে অনেক সময় আর কি। এখন অ্যাজাইন কেন বলে, তোরা কি বলতে পারবি অ্যাজাইন কেন বলে? তোরা কি জানিস আমি কখনো বলছি যে নাইট্রোজেনের নাম প্রথমে কি দেওয়া হয়েছিল জানোস? তোরা তো ফাউন্ডেশন কোর্সটা পাস নাই, 25 ব্যাচ পাইছে, ওরা জানে। নাইট্রোজেনের নাম দেওয়া হয়েছিল হচ্ছে অ্যাজো। অ্যাজো শব্দের অর্থ হচ্ছে মরা, ডেড, মৃত, নিষ্ক্রিয়। সো নাইট্রোজেন হচ্ছে পৃথিবীতে যত মৌল পাওয়া যায়, মানে যত মৌল দুনিয়ায় আছে, তার মধ্যে নিষ্ক্রিয় গ্যাসগুলোর পরে সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হচ্ছে নাইট্রোজেন। এন্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই বাতাসে প্রায় 78% মতো নাইট্রোজেন মনে হয়, আমার এক্সাক্ট পার্সেন্টেজ মনে নাই। এই কারণে তুমি প্রতি নিঃশ্বাসে তুমি কিন্তু শুধু অক্সিজেন নাও না, তুমি কিন্তু নাইট্রোজেনও টেনে নাও। বাট তোমার শরীরের ভিতর দিয়ে সে গুরান্টি মেরে চলে আসে, নিঃশ্বাসে ঢোকে আবার বেরোয় চলে আসে। সে কোথাও কোনো বিক্রিয়া করে না, সে বলে আমি এমনি দেখতে আসছি, আমার কারোর সাথে খেলতে ইচ্ছা করতেছে না, না না আমার গায়ে লাগিস না, এই খবরদার। মানে ও যেমনে ঢুকে এমনি বাইরে চলে আসে। বুঝছো? তো নাইট্রোজেনের আরেকটা নাম হচ্ছে অ্যাজো, অ্যাজো নামটা থেকে আসছে হচ্ছে অ্যাজাইন, এই আর কি। তো এইটা এটা পরে দেখবো আর কি। জাহিন ইবনে ফখরুল বলতেছে লো বাজেটের নিষ্ক্রিয় গ্যাস, রাইট, লো বাজেট নিষ্ক্রিয় গ্যাস আর কি। বুঝছো না? ওই যে তোমরা বলো না লো বাজেট শাহরুখ খান, ওরকম আর কি।
এখন ঘটনা হইতেছে, সো দেখো ভাই, আমার এই জিনিসগুলো দেখানোর উদ্দেশ্য ছিল যেটা, যে এগুলো প্রচুর পরীক্ষা আসে, হঠাৎ হঠাৎ কোনো একটা যৌগ দিয়ে বলবে এই ছাতার নাম কি, ওই গরুর নাম কি, এটার নাম কি, তখন তুমি মাথায় হাত চাপড়াবা, এ বলবা এই কেমিস্ট্রি গোড়ার ডিম খালি মুখস্থ। বুকে হাত রেখে বল আসলে এগুলো মুখস্থ না, এগুলোর মধ্যে লজিক ছিল, তুই জাস্ট জানতি না, তুই ছিলি গরিব, বা তো যে টিচারের কাছে শিখছো সে টিচার গরিব, সে তোরে দেখায় নাই। ঠিক আছে, সো আই ওয়ান্ট ইউ টু বি দ্য আর্মি যারা আসলে মানুষের ভুল ধারণাটাকে দূর করে। হুম, যে আসলে কেমিস্ট্রির মধ্যে এত মুখস্থ না আর কি, মুখস্থ আছে, মুখস্থ ম্যাথেও আছে, মুখস্থ ফিজিক্সেও আছে। তুমি ম্যাথমেটিক্সে যখন কোনিক্সের একটা প্রবলেম সলভ করো, বা তুমি যখন ত্রিকোণমিতির একটা অঙ্ক করো, ডেফিনেটলি তোমার স্টেপগুলো মনে রাখতে হয়, যে এই পর্যায়ে যে ওইখানে ওই উভয় পক্ষে এটা করা লাগে, তাহলে হয় না। ইন্টিগ্রেশনের সময় তখন কি তুমি ফর্ম মুখস্থ করো না, যদি এই নিচে যেটা আছে উপরে ওটার কি ডিফারেন্সিয়াল থাকে, তাহলে এই লগারিদম এটা আসে। তো ঘটনা হচ্ছে মুখস্থ সব জায়গাতে আছে, নাই তা না, কিন্তু রসায়নের ব্যাপারটা একটু গভীর, ওই লিঙ্ক তোমার না দেখালে তুমি নিজে বের করতে পারো না, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। ঠিক আছে, আচ্ছা, এখন ঘটনা হইতেছে গ্রুপের সাধারণ নাম এটা বলে আজকে মোটামুটি আমাদের ক্লাস শেষ। আরেকটু টানার চেষ্টা করব যদি তোমরা সঙ্গ দাও, না দিলে নাই। দেখো, এই যে প্রথম গ্রুপটা, আমাকে একটু বলো এটার নাম কি, বলো বলো বলো। এই গ্রুপটার নাম হইতেছে ক্ষার ধাতু গ্রুপ, মনে পড়ে? ক্ষার ধাতু গ্রুপ, ইংরেজিতে বলে, সবাই একটু খাতায় লিখে নিও, অ্যালকালি মেটালস। আমার এখানে জায়গা নেই, আমি লিখতেছি না। ক্ষার ধাতু গ্রুপ ইংরেজিতে বলে অ্যালকালি মেটালস, অ্যালকালি মানে ক্ষার। আচ্ছা, তারপরের গ্রুপটার নাম কি? এটাকে বলে মৃৎ ক্ষার ধাতু। তার কারণটা কি? মৃৎ ক্ষার ধাতু গ্রুপ। আচ্ছা, গ্রুপ আর লিখতেছি না। ক্ষার ধাতু গ্রুপ কেন বলে? কারণ এই গ্রুপের ধাতুগুলাই সবচেয়ে বেশি শক্তিশালী ক্ষার তৈরি করে, ওদের অক্সাইড বা হাইড্রোক্সাইড গুলো। দ্যাটস ওয়াই এদেরকে বলছে ক্ষার ধাতু গ্রুপ। এরা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু গ্রুপ, কারণ এরা হচ্ছে পরবর্তী সক্রিয় ক্ষার তৈরি করে, কিন্তু এদের ক্ষারগুলোকে মাটিতে পাওয়া যায়, এদের অক্সাইড গুলো, এদের হাইড্রোক্সাইড গুলোকে আমরা মাটিতে পাই ক্ষার হিসাবে। দ্যাটস ওয়াই আমরা বলছি মৃৎ ক্ষার ধাতু গ্রুপ। এবং নবগোপাল স্যার এখানে একটা উদাহরণ বলছিল, আমার এখনো মনে পড়ে, জিনিসটা খুব সুন্দর। সেটা হচ্ছে যে তুমি যখন বর্ষাকালে দাদু বাড়ি নানু বাড়ি যাও, তখন দেখবা যে মাটিটা পিছলা পিছলা লাগে, মাটির উপরে কেমন যেন একটা পাতলা একটা সাদা আবরণ পড়ছে, ওটা হাতে নিয়ে এরকম ডলা দিয়ে দেখবা পিছলা কেমন জানি। তো ওই জিনিসটা কি জানো? ওটা হচ্ছে কিছুই না, ওটা মাটিতে থাকা ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড এগুলো উঠে আসে, মানে মাটির ভিতরে থাকা ওই জিনিস পানিতে দ্রবীভূত হয়ে উঠে চলে আসছে আর কি, হাইড্রোক্সাইড ফর্ম করছে। এন্ড দিজ আর দোজ স্লিপারি ম্যাটেরিয়ালস দ্যাট মেক ইউ ফল। আর কিছু না। তুমি যে টয়লেটে যাওয়ার সময় তুমি আছাড় খেয়ে পড়ে যাও, তোমার বদনাটা ছুটে চলে যায় তোমার নানার কোলে, তো ঘটনা হইতেছে ওই আছাড় খাওয়ার কারণ হইতেছে এই ক্ষারগুলা, সেগুলোকে বলে মৃৎ ক্ষার ধাতু, মাটিতে থাকে এদের ক্ষার। না, নবগোপাল স্যার আছাড় খাওয়ার উদাহরণ দেয় নাই, আমি দিলাম আর কি। আচ্ছা, এরপরে আসলে এটা একটা বিশেষ বিখ্যাত গ্রুপ, কপার সিলভার গোল্ড, একে বলা হচ্ছে মুদ্রা ধাতু গ্রুপ, মুদ্রা ধাতু গ্রুপ। আচ্ছা, তারপরে আসো, এই গ্রুপগুলো তেমন কোনো নাম নাই, এই গ্রুপের নাম বলি। এটার নাম হইতেছে কি আমাদের, এটাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস গ্রুপ। এর আরো একটা নাম আছে, নিষ্ক্রিয় গ্যাস গ্রুপ। এটার আর একটা নাম হচ্ছে তোমার অভিজাত গ্যাস, কারণ ইংরেজিতে বলে নোবেল গ্যাস। সো আমি এদেরকে অভিজাত গ্যাস বলি না, কারণ অভিজাত তো তারা যারা ভালো, এরা তো, এরা তো কি বলে ওটাকে, মানে ছোট লোক, কারোর সাথে মেশে না, মানে যে খুব ভাবে থাকে কারোর সাথে মেশে না, তারা তো আমি অভিজাত বলতে পারি না, আমি পারি না আর কি, তোরা পারস। আমি এগুলোর বলছি ছোট লোক গ্যাস, কারোর সাথে মিশতে চায় না আর কি, বুঝছো, মরা। আচ্ছা, আল ইমরান ক্লাস শেষে একটা সুন্দর প্রশ্ন করছে, পর্যায় সারণী থেকে কয়টা মৌল শিখতে হয়? জোস, জিসিভি এর পারফেক্ট ডেফিনেশন, গ্রামের চাচাতো ভাই। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা তো নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস গ্রুপ, তারপরের গ্রুপটা কি বলো? এই গ্রুপটার নাম কি? হ্যালোজেন, সবাই জানো তাই না? আচ্ছা, হ্যালোজেন যে আপুরা, বুঝতে পারতেছো, অধাতু আপু, এই হ্যালোজেনদেরকে পিঙ্ক কালারে লিখতে হবে। এটা হচ্ছে কিতাবে লেখা আছে যে আপুদেরকে পিঙ্ক কালার লেখা লাগে। ওই যে কি জানো মুভিটার নাম, বারবি। হ্যাঁ, হ্যালোজেন লিখে ব্র্যাকেটে বারবি লিখে রাখো, এই আপুরাই হইতেছে পৃথিবী চালায় আর কি, যদি সিফাতি বসি আছে ইতারাই বস আর কি। আচ্ছা, তার ঠিক বামে এই যে আপুরা, ইনাদের নাম হইতেছে চ্যালকোজেন বা চালকোজেন, আমি বইটাই লিখতেছি, বাট অ্যাকচুয়ালি উচ্চারণটা চালকোজেন বললেই ভালো শোনা যায়, চ্যালকোজেন। চ্যালকোজেন শব্দের অর্থ কি? আকরিক উৎপাদনকারী। তুই যতগুলো আকরিকের নাম জানোস বা 9-10-এ ছিল বইতে লেখা, তুই মনে করে দেখ, ধর যে গ্যালেনা, লেড সালফাইড, আমি একটু লিখি, পিবিএস লেডের আকরিক ছিল, তারপরে তোমার FeS2
আয়রন পাইরাইটস, এটা আয়রনের আকরিক ছিল। তারপরে আয়রনের 3টা আকরিক ছিল, হেমাটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট। এই 3টাই কিন্তু আয়রনের অক্সাইড ছিল, খেয়াল করে দেখো, আমার এক্স্যাক্টলি মনে নেই কোনটা কোন অক্সাইড ছিল। তারপরে তোমার জিঙ্কের অক্সাইড, জেডএনএস মানে জিঙ্ক ব্লেন্ড, জেডএনএস, জেডএনএস। তারপর হচ্ছে তোমার ক্যালামাইন, ZnCO3 কার্বনেট, ওইখানেও তো অক্সিজেন আছে। মানে সোজা কথা তুমি যত আকরিক বলতে পারো তাদের সবগুলাতেই হয় অক্সিজেন নাইলে সালফার থাকে। এন্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই এই অক্সিজেন সালফারের এই যে গ্রুপটা, এদেরকে বলা হয় চ্যালকোজেন। চ্যালকোজেন শব্দের অর্থ হচ্ছে আকরিক উৎপাদনকারী। মানে হোয়াট এভার ওর দ্যাট ইউ ক্যান সি অর দ্যাট ইউ নো, সবগুলোই হয় অক্সাইড নাইলে সালফাইড। সো অক্সিজেন সালফার মিলে যে গ্রুপটা, এটাকেই বলা হয় হচ্ছে তোমার কি বলে, চ্যালকোজেন গ্রুপ। বুঝতে পারছো আমার কথা? আকরিক কি ভাইয়া? ওরে বাবা রে বাবা, মারছে রে, সর্বনাশ। আকরিক কি? যে যে সব খনিজ পদার্থ থেকে লাভজনক সুবিধাজনক ভাবে যে কোনো পদার্থকে নিষ্কাশন করা যায়, তাই না? 9-10 পড়ছিলাম, মনে পড়ছে। আকরিক এককারে কোন নদী মারি ফেলবো, ছাগলের নাতি মস্কারা করতে আমার লাগে। আকরিক কি? এই এরপরে কি এই রুমে ক্লাস আছে? জোস, তোমরা আরো আধা ঘন্টা বেশি ক্লাস করবা, কোনো কথা না। আকরিক কি? ছাগলের নাতি, তুই কি আসলে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়স? এই আমার মোবাইল কই? দূরে, ওই কারণে ডিসকানেক্ট হয়ে গেছে। আকরিক কি আইছে? আকরিকের নাতি, তোর নানার নাম আকরিক, যা। তোর নানির নাম খনিজ। খনি কোনো লাভের জিনিস না, আকরিক তাও ভালো। আচ্ছা ও বন্ধুরা, বলতে ভুলে গেছি, এখানে বলি ফেলি কি আছে জীবনে, সেটা হইতেছে পর্যায় সারণীর এই যে প্রথম যে পর্যায়টা, এইটাকে বলে অতি ক্ষুদ্র পর্যায়। কারণ এই পর্যায়ে মাত্র 2টা মৌল আছে, দেখো এই যে বামে একটা ডানে একটা, একেবারে অতি ক্ষুদ্র পর্যায়। তারপরের যে 2টা পর্যায় আছে, এই 2টাকে বলে ক্ষুদ্র পর্যায়। এখানে 8টা মৌল আছে, এই পাশে 2টা, এই পাশে গুণে দেখবো 6টা আছে, মানে 8টা করে আছে আর কি, বুঝছস তো? তারপরের যে 2টা গ্রুপ, এদেরকে বলা হচ্ছে দীর্ঘ পর্যায়, কারণ এখানে অনেকগুলা মৌল আছে, 18টা বেসিক্যালি, গুণে দেখবা। এরপরে আমাদের আমলে এইটাকে বলতে হচ্ছে শুধুমাত্র অতি দীর্ঘ পর্যায়, শুধুমাত্র এইটাকে বলতো, মানে গ্রুপ নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 6 নাম্বার গ্রুপটাকে বলতো শুধুমাত্র দীর্ঘ, অতি দীর্ঘ পর্যায়। কেন? কারণ এইখানে যে তোমার ল্যান্থানাইড আছে, ল্যান্থানাম থেকে শুরু করে লুটেশিয়াম পর্যন্ত মৌলগুলা, এই সবগুলা মৌল কিন্তু আলাদা করে যদিও লিখি, বাট সবগুলো কিন্তু এই জায়গায় অবস্থিত, এই জায়গাটাতে, ঠিক আছে? তো যার ফলে এই 6 নাম্বারটাকে শুধুমাত্র বলতো হচ্ছে অতি দীর্ঘ পর্যায়। কিন্তু আমরা যে আমলে পড়ছি তারপরে, তার প্রায় 7-8 বছর পরে, যেহেতু সবগুলো মৌলকেই আবিষ্কার করা গেছে, তার মানে এইখানে যে মৌলগুলো অসম্পূর্ণ ছিল সেগুলো এখন আবিষ্কৃত হয়ে গেছে। তো আমাদের সময় 6 নাম্বার গ্রুপটাকে বলতে হচ্ছে শুধুমাত্র অতি দীর্ঘ পর্যায়, 6 নাম্বার গ্রুপ না, সরি, 6 নাম্বার পর্যায়টাকে বলতো অতি দীর্ঘ পর্যায়, আর 7 নাম্বার পর্যায়টাকে বলতে হচ্ছে অসম্পূর্ণ পর্যায়। কিন্তু এখন অসম্পূর্ণ পর্যায় বলে কিছু আর নাই। এখন গ্রুপ নাম্বার, সরি, পর্যায় নাম্বার 6 এবং 7, এই দুইটাকেই একসাথে বলা হচ্ছে অতি দীর্ঘ পর্যায়। তোরা কি বুঝছিস আমার কথা? ওকে, আচ্ছা, একটু উপরে ওঠো, উপরে ওঠো, উপরে ওঠো। একজনের নাম কি জানো দেখলাম, উঠো। হ্যাঁ, রাখো রাখো রাখো। আচ্ছা, আকিফ আল জামি, থ্যাংক ইউ। আমি ভুলে গেছিলাম এটার কথা বলতে যাই। হ্যাঁ, এই গ্রুপটাকে বলা হচ্ছে নিকটোজেন। সরি, মনে নাই, থ্যাংক ইউ মনে করা দেওয়ার জন্য। এটাকে বলা হচ্ছে নিকটোজেন। নিকটোজেন, এই নিকটোজেন নামটা দেওয়ার কারণটা কি? জাস্ট শব্দের শ্রুতি মাধুর্য, শুনতে ভালো শোনায়, আর কিচ্ছু না, দেয়ার ইজ নো আদার লজিক। এইটাকে বলে হ্যালোজেন, এটাকে বলে চ্যালকোজেন, এটাকে বলে নিকটোজেন। নাইট্রোজেনের নামটা থেকে এখানে গেছে হচ্ছে নিকটোজেন, বুঝছিস? আচ্ছা, এখন কথা হচ্ছে, ঘটনা হইলো যে এই নিকটোজেন নামটা যদি পরীক্ষা আসে, তোমরা পরীক্ষা উত্তর দিতে পারবা না। তার কারণটা কি জানো? কারণটা হইতেছে, নিকটোজেনের ইংরেজি বানানটা দেখো, NICTOGEN, এটা মনে করবা নিকটোজেনের বানান না, এর নামের সামনে একটা পি আছে, এইটা দেখা তুমি উচ্চারণ করবা কি জানো? পিনিকটোজেন। তোমার এটা দেখা, নামের বানান দেখা তোমারই পিনিক উঠে যাবে। পিনিক বুঝো? মানে এক ধরনের মাতাল অনুভূতি আর কি। এবং এই পিনিক শব্দটা কার আবিষ্কার জানো? বলছিলাম মনে আগে একদিন। এই তোরা জানোস? কি জানোস জীবনে? পিকনিক বলি নাই, পিনিক বলছি। লাল পানির প্রভাব। লাল পানি নিয়ে বেশি ফাইজলামি করিও না। আর 2টা দিন গেলেই দেখবা লাল পানি নিয়ে বহু রসায়ন আলোচনা করা লাগবে আর কি, বুঝছো?
তখন বুঝবা যে হায় হায় কারে সারা জীবন গালিগালাজ করলাম। পিনিক শব্দটা হচ্ছে কাজী নজরুল ইসলামের নাতি দৌহিত্র তার তৈরি করা একটা শব্দ আর কি। একটা ভাষণে উনি এই শব্দটা ব্যবহার করছিলেন প্রথম। ইতিহাস পড়বা, ইতিহাস খুব মজার, ভাষার ইতিহাস তো আরো মজার। যাই হোক চলো বন্ধু, ইলেকট্রন বিন্যাস আমি আর কি দেখাবো ভাই, তোরা নিজেরা করে নিস। তবে একটা কথা জেনে রাখ শুধু, এই তোরা Q1 আমার ক্লাস দেখে নিস ইলেকট্রন বিন্যাসের উপরে। ইলেকট্রন বিন্যাস যে শেখে না সে কখনোই শহরের চাচাতো ভাই হতে পারে না। সে থাকে কি গ্রামের চাচাতো ভাই। তুমি যদি গ্রামের চাচাতো ভাই থাকতে চাও ইলেকট্রন বিন্যাস শিখো না। যদি শহরের চাচাতো ভাই হইতে চাও তাহলে তোমার ইলেকট্রন বিন্যাস শেখাই লাগবে। ঠিক আছে, নিজেরা শিখে নিও। আর নিজেরা শিখে নেওয়ার কি আছে, আমি তো একটু আগেও দেখালাম, আর Q1 ভিডিওতেও আছে, দেখে নিও আর কি। ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস এগুলো তোমরা জানো, কার ব্যতিক্রম কোথায় কি হয় না হয়। হ্যাঁ, বেসিক্যালি এখানে ব্যতিক্রম হয় হচ্ছে কপারের আর কার বলেন তো, ক্রোমিয়ামের। তো ওই দুইটা তোমাদের বাছাই করতে দিতাম আর কি, যে বলো তো কোথায় ব্যতিক্রম হয়। এই যে ধন্যবাদ চলে আসছে। কিন্তু তোমাদের সাথে আরো দুই চারটা কথা বললে ভালো হইতো, আজকে আর কি বলে রাখা যায়। আসো আবির, এবার তোমাদের একটু ম্যাজিক দেখাই, পর্যায় সারণীতে চলে যাই। অগমর পর্যায় সারণী, এই হ্যাঁ শুধু ডি ব্লকটা নিয়ে আসো। ওকে, এইবার এখানে তো লেখাই আছে সুন্দর, নাইস। দেখো ভাই, চলে আসো আবির, স্ট্যাপলার মেশিন নিয়ে আসো, আর একটা টুকরা কাগজ নিয়ে আসো। ওই যে ছিচকা বাইরে হয়েছে না বিভিন্ন জায়গা থেকে, নিয়ে আর কি ছিঁড়ে বুড়ে কাজে লাগাবো। এই ওটা না, ওই যে ছিচকা বাইরে হয়েছে না, কোনো একটা কিছু নিয়ে আর কি, সমস্যা নেই। হ্যাঁ, অল্প একটু কেটে আনলে হবে। দেখো আমি তোমাদেরকে এখন দেখাবো, এই যে আমাদের অংশটা, এই যে ডি ব্লকের পার্টটা ছিল, বা তুমি বি সাবগ্রুপ বলতে পারো, এই পার্টে নাম্বারটা এরকম এলোমেলো কেন। মানে এখানে 1 এর পরে 2 এ বুঝতে পারছি, এরপরে 3B তাও বুঝছি, নাম্বারের কন্টিনিউটি মেইনটেইন করার জন্য 1 2 3 হয়েছে, কিন্তু নিচে নামছে বলে এটাকে বি বলছে, বুঝলাম। 4 5 6 7 সব বুঝছি, 8 বলছস তাও মানে নিছি, তুই এটারে 1B কেন বললি? বলার কারণটা হচ্ছে, শোনো, পর্যায় সারণীর ইতিহাস যখন তোমরা পড়ছো, আসো আবির, পর্যায় সারণীর ইতিহাস তোমরা যখন পড়ছো তখন দেখবা টেলুরিক স্ক্রু বলে একটা ব্যাপার ছিল, দেখছো না, সিলিন্ডারের মতো। সো আমি যতটুকু ইতিহাস পড়ছি, নিজে থেকে পড়া উচিত আর কি, মানে আমি যতটুকু ইতিহাস পড়ছি আমার কেন জানি মনে হয় টেলুরিক স্ক্রু ডিজাইন থেকে মেন্ডেলিভ অনেক আইডিয়া চুরি করছে। মানে জিনিসটা মেন্ডেলিভ দেখাইছিল হচ্ছে রাউন্ড, এরকম এরকম সিলিন্ড্রিক্যাল, সেই জিনিসটাকে মেন্ডেলিভ বুদ্ধি করছে কি এখান থেকে কেসি দিয়ে কাটি ফেলে এরকম ফ্ল্যাট করে ফেল। দ্যাটস হোয়াট ইজ কল মেন্ডেলিভস পিরিয়ডিক টেবল, বুঝছো? সো ঘটনা হচ্ছে ওইরকম আর কি। আমি একটু তোমাদেরকে এই ডি ব্লকের অংশটা কেটে, এই যে দেখো এখানে স্ক্যান্ডিয়াম দেখা যাচ্ছে, একটু জুম করে দেন ভাই, নাইস। এই যে দেখো স্ক্যান্ডিয়াম, আর এই পাশে দেখো জিঙ্ক, এই অংশটাকে আমি কেটে নিছি। এই যে স্ক্যান্ডিয়ামকে 3B বলছে, 4B 5B 6B 7B, তারপরে আয়রন কোবাল্ট নিকেল, এই তিনটাকে একসাথে কি বলছে 8B, এই কি মুছে যাইতেছে 8B, লাস্টে দেখো 1B 2B। সো এই জিনিসটাকে আমি এখন একটা কাজ করব, সকাল বেলায় গোসল করে আবিরের নানা যখন লুঙ্গি পরে, তখন এই যে তোয়ালে ছিল, তোয়ালেটাকে পেঁচায় ওর নানা লুঙ্গি বানায়, আমি এখন তোমাদেরকে সে লুঙ্গি পরানো শিখাবো। আসো আবির, এর পিছনে কাগজটা ধরো, ঢুকা দাও কাগজ, এত বড় কাগজ লাগবে না, এর পিছনে কাগজটা ধরো। হ্যাঁ, ওর নানা লুঙ্গিতে পট্টি মারতেছি আমরা, মাইরা দাও স্টেপল এই দিক থেকে, হ্যাঁ মাইরা দাও, বিসমিল্লাহ, জোস। ওর নানা ব্যথা পাইছে, পায় নাই, জোস। এই যে দেখো লুঙ্গির আবার নিচে কি বের হয়েছে, এটা কি? দূর, তুমি একটা দুষ্টু লোক, বুঝছো? না পড়বে একটা লুঙ্গি ডিস্টার্ব করতেছ। এই যে দেখো, সো আবির একটা সুন্দর টুপি পরছে, সো আমি একটা টুপি পরি। আল্লাহ, বিসমিল্লাহ। তোমরা কি এই আমারে দেখতে ওই যে ইমনের মতো লাগতেছে। ইমন কয়েকদিন আগে, যে কালকেই তো মনে হয় কোনিক্স দেখাইলো না? দেখো ঘটনা হইতেছে এই যে, তোমরা একটু আমার কপালের দিকে খেয়াল করো তো,
দেখো পুরোটা যেহেতু এটা গোল টুপি, সো আমি এইভাবে পরি, যেভাবেই পরি আলটিমেটলি তো জিনিসটা সেম, রাইট? এখন ঘটনা হচ্ছে এই রাউন্ড জিনিসের একটা বৃত্তের কোনো শুরু হয় না, কোনো শেষ হয় না। তোর টুপি শুরু হয়েছে কোথায়? কোথাও শুরু হয় নাই। মানে লুক এট দিস থিং, এই বস্তুর যে কোনো এক জায়গায় শুরু হইলে নিয়মটা হচ্ছে যেখানে শুরু হবে ঘুরে ফিরে আবার ওই জায়গায় আসবে। রাউন্ড রাউন্ড একটা জিনিস। তো এখন ঘটনা হচ্ছে দেখ ভাই, এর আসলে কোনো শুরু আর শেষ নাই। দেখ ঘটনা হচ্ছে তুই যেখান থেকে ধরবি, 3B দেখা যাচ্ছে, 3B 4B 5B 6B 7B 8, তো 8 এর পরে ঘুরে কি আসছে দেখেন তো, 1 2 3 আবার ঘুরতেছে 1 2 3। মানে এখানে 1 2 না দিলে এখানে না 3 মিলতো না। ওরা কি বুঝছে? এ গরুরা বোঝে না। মানে জিনিসটা আসলে রাউন্ড একটা অবজেক্ট, রাউন্ড অবজেক্টটাকে সোজা করার কারণে তুই বুঝতেছিলি না যে আসলে 3 এর পরে এখানে 2 দিয়ে কেন শেষ হইলো। কারণটা হচ্ছে এইটুকু অংশ কেটে তোর এরকম রাউন্ড মিলাইতে হবে, তখন তুই বুঝবি পুরো জিনিসটা অ্যাকচুয়ালি ঘুরতেছে। বুঝেছো? আচ্ছা আবির, এবার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বড় আস্তটা নিয়ে আসো, যেটা এখনো কাটাকাটি হয় নাই। সেটা হচ্ছে এখন আমরা একটা কাজ করব, সেটা হলো, হ্যাঁ কি, মাওলানা আরিফুল হক আল কাদরি ওয়াল পর্যায় সারণী। লাস্টের অংশটা আমি অ্যাড করে দিলাম, আল কাদরি ওয়াল পর্যায় সারণী। তোরা ভোটটা আসছ না, তোরা মস্কারি করতে আইছিস আমি বুঝছি। আবার ওই যে একজন প্রথমে কয় বোরিং লাগছে, মানে কি তামসা এক একটা। আমি যদি শিখতে জীবনে ক্লাস নেওয়া শুরু না করতাম, আমি এগুলো জানতাম না যে এত এত এন্টারটেনমেন্ট ক্লাসে সম্ভব। কারণ অফলাইনে তো আমার সামনে কেউ ভাইজলামি করতে পারে না, চড়াই মারি বলবো একদম। আচ্ছা এখন ঘটনা হচ্ছে দেখ, আমি এখন এই যে তোর ইয়া পার্টটা কি নাম, এই ঘোড়ার ডিমটার নাম কি, ডি ব্লক, এই ডি ব্লকটাকে হাইড করে দিব, আর কিচ্ছু না। সো এখন তোর শিখতে হবে তোর নানির শাড়ি পরা, আর কিছু না আর কি। শাড়িতে একটা কুচি বলে ব্যাপার থাকে, তোমরা বুঝো। এখন আমরা সেই কুচি ক্রিয়েট করব আর কি। দেখো কুচি কুচি, কত সুন্দর কুচি। হ্যাঁ ধরো, তোমাদের নানার নানি লোক দুটা ভালোই ছিল, না আমাকে না বলে কি কি জানি করি ফেলছে, এটা ভালো হয় নাই, আমাকে বলতে পারতো, আমাকে বললে আমি আরো ভালো করে ব্যবস্থা করে দিতাম, যেটাকে কিলায় একদম ধরো। হ্যাঁ বহুত সৌন্দর্য। এইবার দেখো, তোমার এই পাশে ছিল হচ্ছে এই যে এই পাশটা, এইটা হচ্ছে তোমার এ ব্লক, রাইট? সরি, এস ব্লক। মানে এ সাব গ্রুপ এখানে কিছুটা আছে, আবার বাকি এ সাব গ্রুপ এখানে আছে। সো মাঝখানের এই বস্তুটাকে আমি ভাঁজ করে ভিতরে যখনই দিয়ে দিব, এই যে দেখো তোমার সেই মুঘল রাজপ্রাসাদ দেখা যাচ্ছে, যাচ্ছে তো না? একটা কাজ কর, পিছন দিয়ে স্টেপল করে দে, তাহলে ওরা বুঝবে না, ভালো হবে না। তুই একটু একটু ধর, এই উপরে এখানে ধর, আমি করতেছি না, একটু ছাড়ো, পিছাইতে হবে, পিছাইতে হবে, হ্যাঁ ওকে, ঠিক আছে, এটাকে একটু মিলাই ধর, ওকে। এখন ডান হয়ে গেছে, মোটামুটি হয়েছে আর কি, একরকম আগ পিছ হয়েছে, সমস্যা নেই। এখন দেখ ভাই, এখানে একটা ম্যাজিক আছে, সেই ম্যাজিকটা একটু বোঝার চেষ্টা কর। সেটা হলো, মার্কারটা লাগবে। দেখো প্রতিটা গ্রুপে আমাকে একটু তোমাদের বলতে হবে যে এদের সাধারণ জারণ সংখ্যাটা কত, কমন অক্সিডেশন নাম্বারটা কত, বলো তো। এই যে 1 নাম্বার গ্রুপ বা 1A গ্রুপ, এদের সাধারণ অক্সিডেশন নাম্বারটা কত? 1 বললে হবে না, মায়ের খেয়ে মরে যাবা। জারণ বিজারণ পড়াইছি তখন ভালো করে বুঝাইছি, জারণ সংখ্যা কখনো প্লাস মাইনাস ছাড়া হয় না। সো এদেরকে বলতে হবে +1, ভালো করে বুঝ। এইটাকে আমরা বললাম হচ্ছে +1, ঠিক আছে, +1, ওকে। তার যে পরবর্তী গ্রুপ 2A, এদের সাধারণ জারণ সংখ্যা কত বলেন তো? এই যে ম্যাগনেসিয়ামের দিকে তাকাও, প্রতিটা গ্রুপের যে কোনো একটা মৌলকে টার্গেট করে শিখবা যে ওর জারণ সংখ্যা কত, +2। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে +2, দূর এই বুঝে নিস, আমি এটা আরো বড় সাইজের প্রিন্ট লাগবে। আচ্ছা এবার বল এই পাশে চলে আয়, আচ্ছা না এখানেই থাক। এই গ্রুপে বলতো 3A যেটা বা 13 নম্বর গ্রুপ, তাদের মধ্যে অ্যালুমিনিয়াম তোর পরিচিত, তাদের সাধারণ জারণ সংখ্যা কত বলেন তাহলে? প্লাস কত হবে? 3, কথা ঠিক আছে?
ওকে, তাহলে দেখতো আমরা যদি এই দিক থেকে প্রোগ্রেস করি, এই দিক থেকে এগোয়ে আসি, তাহলে এই যে যে গ্রুপটা 4 এ কি বলতে ইচ্ছা করতেছে 4 এ কে, যে 4 এর জারণ সংখ্যা কত হবে বলো? +4। আচ্ছা, +4 মানে বলতে ইচ্ছা করতেছে, সঠিক কিনা জানি না, জানার দরকার নেই, রাখো না, +4 লিখে রাখলাম। ওকে, এইবার থাক, ওইদিকে আর যাইস না, এইখানে আয়। এই গ্রুপের কমন জারণ সংখ্যা কত বলেন? এদের স্টেবল কমন জারণ সংখ্যা কত? 0। আচ্ছা, লিখলাম এখানে 0। তার ঠিক আগের গ্রুপটা, এদের কমন জারণ সংখ্যা কত? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের কত হবে? ওদেরও 0। ইন্নালিল্লাহ, নাকি আগের উত্তর এক ছাগল এটা -0 চিন্তা করছো? আমি কাদের জন্য এত কষ্ট করতেছি আমাকে বলতে পারবি? আমি কেন করতেছি এদের জন্য এত কষ্ট? -1। এদের আরো জারণ সংখ্যা আছে, বাট কমন কোনটা, মানে ইউজুয়ালি কোনটা ইউজ করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, তাহলে তার আগেরটা কত বলেন তো? অক্সিজেন দেখে তো বোঝা যাচ্ছে, এটা কত হবে? -2। বুঝেছো? আচ্ছা, তারপরেরটা নাইট্রোজেন দেখে বুঝো, নাইট্রোজেন তো অধাতু, অধাতু এবং নাইট্রোজেনের যোজনী কত? 3 আর 5 জানতা, তার মানে কত? মাইনাস কত হবে বলেন তো? 3 হবে। এখানে একটু পিন মারলে ভালো হইতো। দাঁড়া, তোমার নানের শাড়ির কুচি ভালো হয় নাই, একটু পিন মারি দেই। আচ্ছা, এখন ঘটনা হইতেছে, তাহলে বলতো, যখন আমরা এই দিক থেকে প্রগ্রেশন করতেছিলাম, যখন আমরা এই দিক থেকে আগাচ্ছিলাম, তখন আমাদের কাছে মনে হচ্ছিল +3 পরে এটা হওয়া উচিত +4। যখন আমরা এই দিক থেকে আগাচ্ছি, -1, -2, -3 করে ওদিকে আগাচ্ছি, তখন আমাদের কাছে কি মনে হচ্ছে এখানে কি হওয়া উচিত বলেন তো? এই যে কার্বন বরাবর যেটা, এই বরাবর কি হওয়া উচিত বলেন? -4। গুড, তাহলে এটাকে আমি লিখলাম +-4। তোরা কি বুঝতে পারতেছস পর্যায় সারণীর প্রতিনিধিত্বকারী যে অংশটা, সেই অংশের কেন্দ্রে কে বসে আছে বলেন তো? কার্বন বসে আছে না? মানে ব্যাপারটা অনেকটা কাবা শরীফের মতো মনে হয়, পৃথিবীর কেন্দ্রে বসে আছে। এবং মজার কথা হচ্ছে যেটা, এই কার্বনটা দিয়েই স্রষ্টা যে সমস্ত খেলা খেলতেছে, এটা কি বুঝো? তোমার আমার জীবন, এই জীবনের মূল ভিত্তি কি? জৈব যৌগ। জৈব যৌগ হইতে গেলে কি থাকাটা আবশ্যক? কার্বন। তো এই কার্বনটা এত সুইট একটা স্পটে বসে আছে যে চাইলেই সহজে প্লাস হইতে পারে, চাইলেই সহজে না মাইনাস হইতে পারে, মানে তার ফ্লেক্সিবিলিটি অনেক বেশি। এন্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই এই মৌলটা দিয়ে অনেক অসাধারণ সব যৌগ বানানো যায়। তোমরা কি আমার কথা বুঝতেছো? তোমরা স্রষ্টায় বিশ্বাস করো, কিন্তু কেন বিশ্বাস করো আমি জানি যে তোমরা জানো না। আমি জানি আমার বিশ্বাসের কারণটা কি, মানে হি ইজ সো অ্যামেজিংলি জিনিয়াস, আনবিলিভেবল, যে উনার আসলে কাজ বাজ না, আমরা বলি না মিরাকুলাস, মিরাকুলাস না, ওটা লজিক্যাল। তুই লজিক বুঝোস না, তুই গরু। তার কাজ ঠিকই লজিক্যাল, তুই আমি বলদ, আমরা বুঝতে পারতেছি না আর কি। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, ঠিক আছে? আচ্ছা, এইবার আসো দেখো, সেটা হচ্ছে, ধরো এই বড় লুঙ্গিটা, বড় গামছাটা দিয়েও আবির চায় ওর নানার জন্য একটা লুঙ্গি বানানো হোক। চলো ঘুরায় ধরি, এই যে ধরো, যখনই ঘুরায় ধরবা তখন আর একটা ম্যাজিক তোমার হাতে উপস্থিত হবে। সেই ম্যাজিকটা কি তোমরা টের পাচ্ছ? কি নিয়ে আইসোস? ফিন শেষ হয়ে গেছে আইসুল। দেখো বন্ধু, এখানে তাকাও, লক্ষ্য করো, পুরো জিনিসটা যখন আমি ঘুরায় ধরছি তখন কিচ্ছু হয় নাই। এই পুরো জিনিসটা একটা কিসে পরিণত হয়েছে বলেন তো আমাকে একটু বলেন? সংখ্যা রেখা। সিলিন্ডার তো বটেই, সংখ্যা রেখা। খেয়াল করো, আবির পিছনে হাত দাও, জাস্ট এখানে একটা হাত দাও, আর একটু উপরে। ওকে, দেখো আমি এটাকে যখন চ্যাপ্টা করবো তখন তুমি ভালো বুঝবা। এই যে দেখো, জিরোর ডান দিকে গেলে +1, +2, +3 করে যাচ্ছে +4 পর্যন্ত, দেখতে পাচ্ছ? এই যে আর একটু ঘুরাও, +4। যখন তুমি এই 0 থেকে বামে যাবা তখন দেখো -1, -2, -3, -4। তোমরা মনে হয় বোঝো নাই আমার কথা বন্ধুগণ। পুরো পর্যায় সারণীটা, অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড, as I've understood all these years, আমার যতটুকু বোধগম্যতায় আসে, পর্যায় সারণী আসলে দুইটা সিলিন্ডারের সমষ্টি, একটা লার্জার সাইজ সিলিন্ডার, একটা স্মলার সাইজ সিলিন্ডার। খেয়াল করে দেখ, এই যে দেখ, 0 মাঝখানে ছিল, এর মাঝখানে অনেক কুচি আছে বলে এটা ভাঁজ হইতেছে না সুন্দর করে। এই যে মাঝখানে 0 ছিল, 0 ডানে গেলে +1, ডান কই? এই পাশে। আচ্ছা, ক্যামেরা তো উল্টা আসতেছে। 0, +1, +2, দেখতে পাচ্ছ? আমি কিন্তু কিছু করি নাই। +3,
তারপরে এই যে দেখো +4, লুক এট দিস। আবার তুমি যদি এই 0 থেকে ডানে ঘোরো, -1, -2, -3, -4, মানে পুরো জিনিসটা আসলে সিলিন্ডার। তোরা কি বুঝোস কিনা আমি জানি না, মানে এটা বাসায় বানায় দেখবি, খুবই মজা, অস্থির মজা। এবং তোদের নানা এত চিকন না, যদিও এই চিকন লুঙ্গি পরতে পারবে না, এটা তো গড়ি পরা লাগবে। ঠিক আছে, ওকে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। টাটা এভরিওয়ান, থ্যাংক ইউ। চলে যাও, চলো।